রাতে অটো নিয়ে বাসায় ফিরছিল, তখন রাস্তায় একটা মেয়েকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছিল, যা আবার আকাশে দেখে ফেলে। সেজন্য ওই লোকগুলো অটো থামায়। প্লিজ আমাকে এদের হাত থেকে বাঁচান। জি ভাই। ওই ছেলেটিকে কেন আটকালেন আর মেয়েটিকে কেন ধরেছেন? তুই কি কিছু দেখেছিস? তোকে কেন বলবো? বন্দুক বের করে কথাটা বলে। বিশ্বাস করেন ভাই, আমি কোনো কিছুই দেখিনি আর নাই কোনো কিছু বলবো। হয়ে তোরা এই মালটাকে সাইডে নিয়ে খালাস করে দে। প্লিজ ভাই, এমনটা করবেন না আমার সাথে। আমি অনেক গরিব। লোকগুলো কোনো কথায় শোনেনি, সাইডে নিয়ে যায়। কিন্তু ওরা আকাশকে মারার আগেই আকাশ একাই ওখানে থাকা 15 জনকে মেরে মেয়েটিকে নিয়ে ওখান থেকে অটো নিয়ে কেটে পড়ে। তারপর মেয়েটিকে হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে চলে আসে। পরবর্তীতে সেই খবরটা আবার টিভিতেও দেখানো হয়। আবারও 1 মাস পরে। ভাই আমার ভাড়া। তুই কি চাইস রে ভাই? আপনাকে চিনে আমার কি কাজ? ভাড়া না দিলে আমি খাবো কি, চলবো কি করে? পরিবারের লোকেরা তো তখন না খেয়ে থাকবে। তুই ছেলের দিকে জানের কোনো সময় নেই, ওর উপরেই পাঠিয়ে দে। কথাটা বলে কোমর থেকে একটা পিস্তল বের করে আকাশের মাথায় ঠেকায়। যদিও আকাশ মোটেও ভয় পায়নি, তাও কিছুটা ভয়ের অ্যাক্টিং করে। আরে কথায় কথায় এভাবে পিস্তল বের করতে হবে না, বুঝলি? এত মাথা গরম যদি করিস তাহলে এই জগতে টিকতে পারবি না, বুঝলি? মাথা ঠান্ডা কর। কিন্তু ভাই, ওর কত বড় সাহস, ও আপনার থেকে টাকা চায়? থাক, বাদ দে তো। আচ্ছা তুই শুন, যদি ভাড়া চাস আমার লোকেরা তোকে মেরে ফেলবে। এখন তুই ঠিক কর কি করবি। থাক ভাই, আমার কোনো ভাড়া লাগবে না। আমি বরং যাই এখান থেকে। এই তো ভালো ছেলের মতো কথা বলেছিস, ভাগ তাহলে এখান থেকে। আমার অটো তাহলে নিয়ে যাই। কিসের অর্থ? তুই যে ভাইকে অপমান করলি, সে অপমানের কারণে আমরা তো অটো নিয়ে যাব, বুঝলি? প্লিজ ভাই, আমার অটো আমাকে ফিরিয়ে দিন। আমি আপনার পায়ে পড়ছি ভাই। প্লিজ ভাই, এই গরিবের পেটে লাথি দিবেন না। এই অটো যদি না থাকে তাহলে ভাই আমার পরিবার তো না খেয়ে মারা যাবে। আচ্ছা শোন, ওর অটো দিয়ে দে। কে বলছে ভাই আপনার সাথে ওর বেয়াদবি করেছে আর আপনি ওর টোটো দিয়ে দিবেন? আরে সামান্য একটা অটো, এই বিক্রি করে তো মালবানির দামও হবে না। ঠিক আছে ভাই, আপনি বলছেন বলেই কিন্তু দিয়ে দিলাম, নয়তো আজকে ওর খবর করে ছেড়ে দিতাম। ওই তোর অটো নিয়ে যা এখান থেকে, এরপর থেকে যেন তোকে আমার চোখের সামনেও না দেখি। ওখান থেকে অটো নিয়ে বেরিয়ে পড়ে। পকেট থেকে মোবাইল বের করে ওই জায়গার ছবি আর ঠিকানা কাউকে মেসেজ করে পাঠিয়ে দেয়। কিছুটা দূরে এসে একটা প্যাসেঞ্জার নিয়ে রওনা দেয়। একটু পরে। ভাই কেমন আছেন? কিরে, বাইরে এত শব্দ শুনলাম কেন? আর বলিয়েন না ভাই, একটা অটো ড্রাইভার না জেনে আমার কাছে ভাড়া চায়। এতে ওরা তো রেগে ওই ছেলেকে মারতে গেল। আমি না থামালে কি হতো বুঝতে পারছেন। সব সময় মাথা গরম রাখা ঠিক না, বুঝতে পারলি? সামনে কিন্তু নির্বাচন, এই সময় মাথা একটু সাবধানে কাজে লাগাতে হবে। তা ওই দিকের কি খবর? এই তো এখানে আমরা 10 জন আছি। তোর না 100 জন নিয়ে আসার কথা ছিল? চিন্তা করবেন না ভাই, আমরা এখান থেকে বের হয়ে এখন সমাবেশে যাওয়ার আগে দেখবেন সবাই চলে আসবে। তাহলে তো ঠিকই আছেন, চলো তাহলে এখন বের হই আমরা। ওরা বের হয়। কিছুক্ষণ পরেই ওখানে প্রায় 30 জন লোক আসে। কিরে, তুই না বললি লোক 100 জন আসবে? এখানে তো মাত্র 30 জন। আমি তো ওদের ডাকিনি। তুই না ডাকলে ওরা কি এখানে এমনি এমনি আসবে? ওই তোরা কারা? তোদের তো আমি ডাকিনি। আমরা কে বা কারা তা তোদের সবাইকে এক্ষুনি বোঝাবো। ওই তোর সাহস তো কম না দেখছি। এই ছেলে বলে কি? আবিরের সাথে সাথে ওর লোকেরাও হেসে দেয়। রানা আর রিপন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। দেখে ওরা দুজনেই তো অনেক রেগে যায়। কিছুক্ষণ পরে। ভাই ওদের মনে হয় প্রাণের কোনো মায়া নেই, সেজন্য এখানে চলে এসেছে নিজের জীবনটা দেওয়ার জন্য। দেখ, এখনই কিন্তু সময় আছে, এখান থেকে তাড়াতাড়ি করে বিদায় হও।
তোরা কি ভয় দেখাচ্ছিস আমাদের? তো এতক্ষণ ধরে কি তোর তা মনে হয়নি? কই না তো। আচ্ছা, যে কাজে এসেছি সে কাজটা করে যাই। এখানে রানাকে, আমি রান্না কি হয়েছে বল। তোর লোকজনকে নিয়ে একটু আলাদা হও তো। আগে বল কেন। তাহলে লোক বুঝে মারতে সুবিধা হবে। যদি তুই নাই বলিস তাহলে কোনো ব্যাপার না, আমি তো আছি, দরকার হলে সবাইকে একসাথে মারবো। ভাই আপনি এখনো ওদের কথা শুনবেন? ওই সবাই মিলে ধর ওদের। কি আর করার, সবাই মিলে আসে মারার জন্য। আবিরের লোকেরা নিজেদের পিস্তল বের করে, তারপর এক এক করে সবাইকে গুলি করে। তবে কারো হাতে আবার কারো পায়ে। এক কথায় ওদের বাঁচিয়ে রাখার মতো গুলি করে। তোরা কিন্তু জানিস না কার লোকের গায়ে হাত দিয়েছিস। যখন আমাদের জানার ইচ্ছে হবে তখন না হয় বলিস। এই বলে ওরা চলে যায়। এখন হয়তো আপনারা ভাবছেন আবির কেন এদের মারল, তবে চিন্তা করবে না, এর উত্তরও আপনারা সামনের দিকেই পাবেন একটু পরে। কি, কার এত বড় সাহস? জানি না এটা। জানিস না মানে? একটু পরে আবার সমাবেশ, আর তোরা এখন এইসব কি বলছিস? এখন আমি লোক ছাড়া সমাবেশ করব কি করে? এখন তাহলে কি করব বস? যে করেই হোক লোকজন ঠিক কর। আমি আজকে সমাবেশ যদি না করতে পারি তাহলে কোনোভাবেই পার্টি থেকে আমাকে পদ দিবে না। বস একটা কাজ করলে হয় না? কি কাজ বল? একে গ্রুপ থেকে লোক নিয়ে আসে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন বস, আমি কি করলাম? উনি একজন মাফিয়া কিং, ওনার কথায় আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত শোনে, সেখানে ওনার লোক দিয়ে। তাহলে বস কি করবেন এখন? আপনি তো জানেন ওনার লোক সমস্যা প্রায় 400+ বেশি হবে। দেখ, ওনার সঙ্গে পাঙ্গা নেওয়ার মানে নিজের জীবনটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া। অন্য কিছু থাকলে বল। এর বাইরে আর কোনো উপায় নেই। যদি বলেন রাস্তায় ফকির থেকে যাকে পাবো তাকেই টাকা দিয়ে নিয়ে আসি। এখন আপাতত এটা কর, সমাবেশের পরে বাকিটা দেখতেছি। 3 ঘন্টা পরে নেতা তার সমাবেশ শেষ করলো। তারপর কিছু সাংবাদিক আসে ওনার কাছে। তখন কি ব্যাপার, আপনার সমাবেশের লোক এত কম হলো কি করে? কি আর বলবো আপনাদের দুঃখের কথা। ভনিতা না করে যা সত্যি তাই বলেন। আমার সমাবেশের লোকদের কারা যেন মেরে ফেলেছে। কি বলেন? কতজনকে মেরেছে? প্রায় 40+ লোকজনকে মেরে ফেলেছে। ওরা সমাবেশের দিকে আসতে থাকে, তখনই কোনো এক বাহিনী এসে ওদের সবাইকে মেরে ফেলে। আমি এর সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। আপনার কাউকে কি সন্দেহ হয়? আমার তো শত্রুর অভাব নেই, এখন কে এই কাজটা করেছে তা বলা অনেক মুশকিলের মধ্যে পড়ে। তাহলে এখন কি করতে চান আপনি? আমি এখন মামলা করতে যাব। যারা আমার জনগণকে মেরেছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। ঠিক আছে, আমরা আপনার পাশে আছি। এরপর নেতা চলে গেল মামলা করতে। অন্যদিকে আকাশ অটো চালানো শেষ করে বাসায় আসে। তবে আকাশ কিন্তু একাই থাকে। তখন যা যা বলা হয়েছিল সবই ছিল বানানো কথা, যদিও এইগুলো বলা লাগে। যখন বাসায় ফেরে একটা কথা ছিল। কি কথা বলো? আপনি এই ছদ্মবেশে অটো চালানো কি বেশি প্রয়োজন? প্রয়োজন তো আছেই। কি প্রয়োজন তা যদি বলতেন। সব কিছুরই একটা কারণ আছে, যা বলা যায় না। তারপরেও যদি একটু শোনা যেত। অন্য একটা সময় না হয় বলবো। এখন তাহলে কি করব? আমার একটা মিটিং আছে, সেই মিটিং শেষ করে আমি আসতেছি। আমরা আসবো কি? এখন না, দরকার পড়লে আমি তাদের ডেকে নিব। ঠিক আছে, সাবধানে থাকবেন। বের হয়ে চলে আসে এমপির বাসায়। ওখানে একটা মিটিং আছে, সে মিটিংটা করার জন্যই আসে। কি ব্যাপার, এত লেট কেন করলে? যেখানে সবাই আমার জন্য অপেক্ষা করে সেখানে আমি কেন আপনার জন্য অপেক্ষা করব বলতে পারেন? তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আপনি কি ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন? বলিনি বলেই এখনো চুপ করে আছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এখনই ওর লাশ ফেলে দিতাম। আপনি বলে আমিও চুপ করে আছি, নয়তো এখনই আপনাকে এখানেই মেরে ফেলতাম। আকাশ, তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি যদি আমি করি তাহলে আপনি নিজেই যে বাঁচতে পারবেন না তা কি মনে করিয়ে দিতে হবে? তুমি নিশ্চিত ভুলে যাচ্ছ আমি চাইলে কি করতে পারি তোমার?
কথাটা শোনার পরে কোমর থেকে পিস্তল বের করে এমপিকে ওখানেই মেরে ফেলল। ওখানে থাকা আরো কিছু লোক ছিল। ওরা কি করবে কি বলবে বুঝতে পারছে না, কারণ আকাশের মুখের উপরে কথা বলার মতো সাহস ওদের নেই। এখানে এমপিকে কে মারলো? তোরা কিছু জানিস? না ভাই, আমরা কিছু জানি না। আমরা তো এখানে আজকে আসিও নাই। কথাটা যেন মনে থাকে। জি ভাই, মনে থাকবে। তাহলে মিটিং এখানেই শেষ হোক। একটু পরে পুলিশ আসে, কিন্তু কেউ ভয়ে কথা বলছে না। পুলিশও জানে না কে করেছে কাজটা, কেননা সিসিটিভি আজকে সবকিছু ডিলিট করে দেওয়া হয়েছে। অন্যদিকে নেতা চলে আসে থানায়। কোনো কিছু কি জানতে পেরেছেন? আমার লোকদের কে মারলো এমনভাবে? এখনো কিছু জানতে পারিনি। আপনারা বসে থেকে কি করছেন এখানে বলুন তো? আমরা এমনিতে একটা কেসের ব্যাপারে ঝামেলাই আছি। আমি কিন্তু এমপি সাহেবের কাছে বিচার দিব। ওনারই আজকে মৃত্যু হয়েছে, কে বা কারা ওনাকে মেরে ফেলেছে। এটা কি বলছেন? এখন আমার নমিনেশন? রাখুন আপনার নমিনেশন, আমরা আছি আমাদের টেনশনে, আর আপনি আছেন নমিনেশন নিয়ে। যান তো এখান থেকে। নেতা তো এবার উল্টো পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসে। অন্যদিকে বাবা, আমি আজকে বাসায় আসবো। তুই হঠাৎ বাসে আসতে চাস? কেন, কোনো সমস্যা কি বাসায় আসলে? আমি এতগুলো বছর ধরে চেষ্টা করে তোকে বাসায় আনতে পারিনি, আর তুই এখন আসতে চাস, সেজন্য আমি একটু অবাক হচ্ছি। এত অবাক হওয়ার কিছু হয়নি বুঝলে। আমার ভার্সিটি কয়েকদিন অফ। তাছাড়া তোমার চারপাশে এত সিকিউরিটি যা আমার মোটেও সহ্য হয় না। তুই তো জানিস তোর বাবা সাধারণ কোনো লোক না। আমরা নর্মালভাবে জীবনযাপন করলে কি এমন ক্ষতি হয় বলো? চাইলেও সম্ভব না। তুই জানিস না আমি এই জায়গা থেকে বের হয়ে আসলে কত ক্ষতি হয়ে যাবে দেশের। তোমার এই সিকিউরিটি, মিটিং, এই সবের জন্য আমি বাসায় আসি না। তা কবে আসবি? আমি তাহলে লোক পাঠিয়ে দিব। তার কোনো দরকার নেই, আমি একাই ফিরতে পারবো। তুমি এখানে লোক পাঠানো মানে সবাই জেনে যাক আমার সম্পর্কে, পরে আমার পিছনে তুমি সিকিউরিটি দিয়ে রাখবে। আমি একটু ফ্রি ভাবে থাকতে চাই। ঠিক আছে, তুই একাই আসিস। পরের দিন ইরা একা আসে ওদের বাসায়। ইরাকে দেখে রফিক চৌধুরী অনেক খুশি হয়, সাথে ইরার মাও। কতদিন পর এলি? আমার তো ইচ্ছেই করে না আসার জন্য। কেন রে, আমাদের কথা কি তোর মনে পড়ে না? পরে, কিন্তু তোমাদের এই সিকিউরিটির জন্য আমি চাইলেও আসতে পারি না। তোমরা দুইজন দুই কাজে ব্যস্ত থাকো, আমাকে তো সময় দিতে পারো না। ঠিক আছে, এবার তোকে পুরোটা সময় দেব। সত্যি বলছো তোমরা? সত্যি বলছি। আমি তাহলে আপাতত 3 দিন কোনো কাজই করব না। কাজ না করলে দেশের যে ক্ষতি হবে তার বেলায়? এখন তুই বল আমি কি করব? তুমি কাজের মাঝে যে সময় পাবে সেই সময় আমাকে নিয়ে ঘুরতে যাবে। ঠিক আছে। রাতের বেলায় ইরা ওর বাবা মা কথা বলছিল, তখন রফিক চৌধুরী সিকিউরিটি ওখানে আসে। স্যার, আপনার সাথে একে দেখা করতে চায়। ওকে ভিতরে আসতে বলো। উনি কল দিয়ে আপনাকে ওনার সাথে দেখা করার জন্য যেতে বলেছে। গাড়ি রেডি করো। ঠিক আছে স্যার। আপু, তুমি এখন কোথায় যাবে তাও এত রাতে? একটু কাজ আছে, সেই কাজটা শেষ করতে হবে আমাকে। তাই বলে এত রাতে? চিন্তা করিস না, আমি কয়েকটা ঘন্টার মধ্যেই চলে আসবো। ঠিক আছে আপু। কিছুক্ষণ পরে রফিক চৌধুরী আকাশের সাথে দেখা করে। হঠাৎ এত রাতে দেখা করতে বলছো কেন? কাজ ছিল সেজন্য। কি কাজ বলো? আচ্ছা, ওই এমপি আর লোকজনের ব্যাপারে নিউজ কি শুনেছেন? ওটা যে তোমার কাজটা আমি জানি, সেজন্য আমি প্রশাসনকে চুপ করে থাকতে বলেছি। তা কেন ওদের মেরেছি তা কি জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করেও তো কোনো কাজ নেই। তুমি ওদের কোনো কেন মেরেছো তা একান্ত তুমি জানো। যখন আমি জানতে পেরেছি এখানে তোমার হাত আছে, সেজন্য আমি আর কিছুই বলিনি। আপনি এত তাড়াতাড়ি জানলেন কি করে? আমি এ দেশের প্রধানমন্ত্রী হই, তুমি কি সেটা ভুলে গেছো? তা কেন ভুলে যাব? ভুলে গেলে তো কবেই উপরে পাঠিয়ে দিতাম। তবে চাইলেই যে পাঠিয়ে দিতে পারি তা কিন্তু আপনি জানেন। সেজন্যই তোমার মতো একজন লোকের কথাই আমি প্রধানমন্ত্রী হয়েও দেখা করার জন্য চলে এসেছি। তো কাজের কথায় আসি। বলো। আপনার ওই এমপিকে মেরেছি ওর লোকদের কারণে। ওর লোকেরা যে হাতে খারাপ কাজ করতেছে
সে কাজের কথা কি আর বলবো বলেন? খারাপ কাজ তো তুমিও করো, কিন্তু আফসোস কোনো প্রমাণ আমি এখনো পাইনি। সামনে পাওয়ার আশাও করবেন না ভালো করে। আপনার এক দূর সম্পর্কের আত্মীয় আছে, সে লোকটা আবার আমার পিছনে লেগেছে। তোমার পিছনে কেন লাগতে যাব? কারণ সে লোকটা তো ওই নেতাদের থেকে কমিশন খেত। এখন আপনার সে আত্মীয় ওদের থেকে টাকা খেয়ে আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখি আপনার আত্মীয় হয়। নাম কি ওর? রাজীব চৌধুরী তার নাম। ও আমার বউয়ের আত্মীয় হয়? যাই হোক, আপনার ওই আত্মীয়কে বলবেন আমার পথ থেকে সরে যাওয়ার জন্য, নয়তো আমি ওকে এই জীবন থেকে সরিয়ে দিব। না আকাশ, এরকমটা করো না। আপনার আত্মীয় বলে ব্যাপারটা আপনাকে জানিয়েছি। এবার এই ব্যাপারটা আপনি কিভাবে সামাল দিবেন তা আপনি ঠিক করুন। তুমি আমাকে বলছো আর কিছুই করতে হবে না, আমি বাকিটা সামলে নেব। ঠিক আছে, আসুন তাহলে। রফিক চৌধুরী চলে আসে বাসায়। বাসায় এসে তার বউকে কথাটা বলে। সে শোনার পরে, আচ্ছা, কোন ছেলে তোমাকে ডেকে নিয়ে কি যেন বললো আর তুমি একজন প্রধানমন্ত্রী হয়ে ভয় পেয়ে গেলে? ওর কাছে আমি কিছুই না। তুমি একজন প্রধানমন্ত্রী এই দেশের। তো কি হয়েছে? তুমি রাজীবকে কল দিয়ে বলো ও ছেলের থেকে দূরে থাকার জন্যে। দাঁড়াও, দিচ্ছি ফোন। এইদিকে কল দেওয়াতে রাজীব চৌধুরী ঘুম ভেঙে যায়। কল রিসিভ করে। হ্যাঁ আপু বল। তুই কি নেতার ওই ঝামেলা নিয়ে কাউকে ধরার চেষ্টা করছিস? তুমি কি করে জানো? আগে বল, ব্যাপারটা কি সত্যি? সত্যি। তুই ওই নেতাদের থেকে দূরে থাকবি, বিশেষ করে যার পেছনে লেগেছিস তার থেকে। তুমি ওইসব কি বলো? ওরা আমার লোক, ওদেরকে ওইভাবে মেরে ফেলবে তা আমি দেখবো কি করে? তোকে যা বলেছি তা কর। পারবো না আমি। তাহলে যে তোর জীবনের ঝুঁকি আছে। আরে এইসব নিয়ে কোনো চিন্তা করো না, ও আমার কিছু করতে পারবে না। বলেই কল রেখে দেয়। রফিক চৌধুরী জিজ্ঞেস করাতে ওনাকে বলে, তাহলে ধরে নাও 2 দিনের ভেতরে রাজীব মারা যাবে। কি বলছো তুমি? ওকে তুমি বাঁচাও। যে বিপদে পড়ে তাকে বাঁচানো যায়, কিন্তু যে বিপদে নিচ থেকে পড়তে চাই তাকে তো বাঁচানো যায় না। কাকে বাঁচানোর কথা বলছো? তোর রাজীব আঙ্কেলের সাথে কথা বলছি। ওনার কি হয়েছে? তেমন কিছুই না। রাত 1টা বাজে, তুই ঘুমাবি না? আমি আজকে তোমাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, আয় তাহলে। পরের দিন আকাশ আবারও অটো নিয়ে বের হয়। রাজীব কোন কোন জায়গায় যাচ্ছে তা দেখতে থাকে। এদিকে রাজীবও বিষয়টা খেয়াল করে আকাশের অটোর কাছে আসে। ওই দাঁড়া তো। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর কি কেউ আছে? আছে তো, আরো অনেকে। আমার পিছনে পিছনে কেন আসছিস? কে বললো আমি আপনার পিছনে আসতেছি? সে 30 মিনিট ধরে তো তাই লক্ষ্য করতেছি। আমি তো এমনিতে রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি করে বল। আমি একজন অটো চালক, আপনার পিছনে পড়ে থেকে আমার কি লাভ? তোকে কি কেউ টাকা দিয়ে আমার পিছনে ফলো করার জন্য বলেছে? ওই রকম তেমন কিছুই হয়নি। যদি তোকে আমার পিছনে আসতে দেখি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা, বলে দিলাম। ঠিক আছে, আপনি এই দিকে যান, আমি ওই দিকে যাচ্ছি। যাও। ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসে। রাজীবও ওর কাজে যায়। কিছুক্ষণ পরে কিছু ছেলে এসে পথ আটকে দাঁড়ায়। আকাশ তো প্রথমে ভেবেছিল রাজীবের লোক, সেই জন্য। কি চাই আপনাদের? চাঁদা লাগবে। কিসের চাঁদা? কিসের চাঁদা তা কি তুই জানিস না? জানলে কি আর জিজ্ঞেস করতাম? এই রাস্তায় অটো চালাতে হলে আমাদের চাঁদা দিতে হবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। একটা কাজ করুন। তুই আমাদের দিয়ে কাজ করাতে চাস? আপনারা যে কাজ ভাবছেন মোটেও সে কাজের কথা বলিনি। তাহলে কোন কাজ? অটোতে উঠেন, সামনের ওই মোড় থেকে টাকা তুলে আপনাদের দিব। ঠিক আছে, চল তাহলে। ওরা অটোতে উঠে পড়ে। তবে ওরা এটা জানে না এই অটোই ওদের শেষ যাত্রা হবে। সামনের মোড়ে নিয়ে যায়। মোড়ের পাশেই একটা ঝাড় আছে, তার পাশেই একটা নালা। 1 মিনিট, আমি হিসু করে আসছি। যা, তবে তাড়াতাড়ি আসবি। অটো থেকে নেমে পেছনের দিকে আসে। বন্দুক বের করে পেছন থেকেই গুলি করে দুজনকে মেরে ফেলে। তারপর সেই নালার মধ্যে ওদের ফেলে দেয়। শালারা আমার থেকে এসেছে চাঁদা নিতে,
এবার বুঝো ঠেলা। অটো নিয়ে কিছুটা দূরে যেতেই একটা মেয়ে এসে অটোর নিচে পড়ে। ও মা, কি ব্যথা! তাড়াতাড়ি করে অটো থেকে নেমে মেয়েটির কাছে আসে। ব্যথা বেশি পাননি তো? আঘাত দিয়ে বলছেন, আঘাত পায়নি তো? আমি খেয়াল করিনি। আপনাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। নেই, তাড়াতাড়ি করুন। আমি আপনাকে ধরতেছি, আপনি হাঁটুন তাহলে। ও মা গো, পারছি না হাঁটতে, পায়ে মোচড় খেয়েছে অনেক বেশি। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কোলে নিয়ে অটোতে বসাবো কি? কিছু মনে করতাম, কিন্তু এখন যে পরিস্থিতি, এতে তো এই ছাড়া আর কোনো উপায়ও নেই। তবে হাত দুটো সংযত রাখবেন। সংযত বলতে? অনেক মুভিতে দেখেছি আমি, কোলে নেওয়ার সময় বাজেভাবে টাচ করে। চিন্তা করবেন না, তেমনই কিছুই হবে না। এই বলে কোলে নেয়, তারপর অটোতে এসে বসায়। অটো নিয়ে হসপিটালে আসে। দেখুন তো কি হয়েছে ওনার। অটোর সাথে ধাক্কা লাগে, এরপর পা এরকম ফুলে গেছে। এটা তো এখন ধাক্কা খাওয়ার জন্য হয়নি, তাহলে কিসের জন্য? উনি মনে হয় আগেই কোথাও হোঁচট খেয়েছে, সেজন্য পা মুচকে ফুলে গেছে। তবে সমস্যা নয়, পা ঠিক করে দিচ্ছি। 3 থেকে 4 দিন রেস্ট নিতে হবে। 30 মিনিট পরে ডক্টর বের হয়। তখন আকাশের হাতে একটা প্রেসক্রিপশন দেয়। ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন, তাহলে আপনার স্ত্রী পুরোপুরি ঠিক হয়ে যাবে। আপনি নিশ্চয়ই ভুল করছেন। আমি ঠিকই ধরেছি। দেখুন, প্রথম এরকম হবেই, তবে পরে ঠিক হয়ে যাবে। এই নিয়ে কোনো চাপ নেবেন না। ইরা তো আকাশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। এবার বলুন, আপনার পা তো আগে থেকে এরকম ছিল। তখন তো হাঁটতে পারতাম, কিন্তু আপনার অটোতে লাগার পরে তো আমি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন চলুন আপনাকে বাসায় পৌঁছে দিই। আপনি বরং আমাকে একটা সিএনজিতে উঠে দিন, বাকিটা আমি চলে যেতে পারবো। এই নিন আপনার ওষুধ। তা হেঁটে যেতে পারবেন নাকি আবারও? কেন, কোলে নিতে কি ভালো লাগে না আপনার? সত্যি বলতে আপনাকে নেওয়ার পরে ভালো লাগলো। ঠিক আছে, তবে আগের মতো করেই নেবেন। ঠিক আছে। কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসে, একটা সিএনজিতে উঠিয়ে দেয়, সাথে 5000 টাকাও দেয়। এইগুলো দিয়ে ভাড়া দিবেন, পরে যদি আবার ওষুধ লাগে কিনে নেবেন। সাথে পরিবার চালানোর মতো টাকা দিলাম। সত্যি আপনি অনেক ভালো। যদি কিছু মনে না করেন, আপনার সাথে একটা সেলফি নিতে পারি কি? ঠিক আছে। সেলফি নেওয়ার সময় ইরা আকাশের আরো কাছে আসতে বলে, কিন্তু আকাশ যখনই কাছে যায় তখনই নিজেকে সামলাতে না পেরে ইরার উপরে পড়ে যায়। ওখানে ওদের প্রথম কিস হয়ে যায়। তাড়াতাড়ি করে উঠে যায়। সরি, আসলে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ছবি তো নেওয়া হলো না? আমি এভাবেই থাকি, বেশি কাছে আসলে আবার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। ছবি তোলার পরে ইরা চলে যায়। আকাশও ওর আস্তানায় চলে আসে। বস, ওই রাজীব চৌধুরী তো ঝামেলা করতেছে। আমি না বলা অবধি এখন কোনো কিছু বলা বা করার দরকার নেই। কেন বস, কিছু কি হয়েছে? গতকালই তো রফিক চৌধুরীর সাথে কথা বলেছি। যদি তারপরেও ঠিক না হয় তখন কি করব? তখন সরাসরি মেরে ফেলবো। ঠিক আছে বস, অপেক্ষায় থাকলাম। একটু পরে ইরাও বাসায় আসে। ওর পাশের এরকম অবস্থা দেখে, ইরা, কি করে হলো তোর এই অবস্থা? আম্মু, পা পিছলে সিঁড়ি থেকে পড়ে পা ব্যথা পেয়েছি। সিকিউরিটি ওদের কেন ডাকছো? জি ম্যাম, বলুন। তাড়াতাড়ি করে ডক্টরকে কল দাও। মা, আমি ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে তারপর আসলাম। আচ্ছা, তোমরা এখন যাও। সিকিউরিটি যাওয়ার পরে ইরার মা ইরাকে নিয়ে রুমে আসে। তারপর ইরাকে শুইয়ে দেয়। ইরার বাবা কথাটা শুনে বাসায় চলে আসে। দেখলি তো, আমার কথা না শোনার জন্য কি হলো। এখন কি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময়ে ও কি আমাকে সিকিউরিটি নিয়ে ঘুরবো? আচ্ছা, এখন এটা বল, পা ভাঙেনি তো? হালকা একটু মুচকে গেছে, এছাড়া কিছুই হয়নি। আচ্ছা, তুই রেস্ট নে এখন। ঠিক আছে আপু। রফিক চৌধুরী যাওয়ার পরে ইরা মোবাইলে ছবিগুলো দেখতে থাকে। তখন খেয়াল করে আকাশ আরও কিস করার মুহূর্তের একটা ছবি উঠে, যা দেখে ইরার অজান্তে একটু হেসে দেয়। পরের ছবিতে লক্ষ্য করে আকাশের ঠোঁটেও লিপস্টিক লেগেছিল একটু। হাই আল্লাহ, এখন যদি এই ছেলের লিপস্টিক সবাই দেখে যায় তখন তো। আপনারা কি ভাবছেন সেরকম কিছু হয়েছে? আসলে তেমন কিছু হয়নি। মূলত আকাশ অটো চালানোর সময় কতবার যে ঘাম মুছে নিতে হয় তা ওরাই জানে। কিছুক্ষণ পরে বস,
একটা মাল আসার কথা ছিল। আমি তো ভুলেই গিয়েছিলাম। তাহলে চলো মাত্র গুলো নিয়ে আসি। জি ভাই, চলুন। একটা গাড়ি নিয়ে বের হয় মালগুলো নিয়ে আসার জন্য। ওরা কিছুক্ষণ পরে চলে আসে অন্য একটা জায়গায়। ওখানে আসার পরে আরে ভাই, আপনি এখানে? আমার যে মালগুলো আসার কথা ছিল সেগুলো কোথায়? ভাই, আপনি না এসে অন্য কাউকে বললেই তো মালগুলো নিয়ে যেত। শুধু শুধু আপনি কেন আসতে গেলেন বলুন? আমিও কিন্তু এসেছি। চলুন আপনাদের মালগুলো দেখিয়ে দিই। ওরা মালগুলো দেখাতে থাকে। কিছুক্ষণ পরে সব মাল আমার গাড়িতে উঠিয়ে এনে। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি মালগুলো লোক নিয়ে আপনার গাড়িতে উঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর, সময় নেই হাতে। জি বস, করতেছি। কিছু সময়ের মধ্যে সব মাল নেওয়া হয়ে যায় গাড়িতে। সব মাল উঠিয়ে দিয়েছি। আবির চলো তাহলে। জি ভাই, চলুন। মাল নিয়ে আসার সময় পুলিশের একটা চেকপোস্ট পড়ে। আসার সময় তো এটা ছিল না। সেটাই তো, তাহলে এখন কেন পড়লো? আমি নিজেই তো জানি না ভাই। গাড়ি কি সামনে এগোবো নাকি পাশের রাস্তা দিয়ে? আমার মাল আটকানোর সাহস আছে নাকি এদের? ঠিক আছে ভাই। গাড়িটা চেকপোস্টের এখানে থেমে আসে। কি আছে গাড়িতে? অস্ত্র আর হাতিয়ার, সাথে কিছু বোমা। সেটা তো আমরাও জানি। তোরা জানিস কি করে? সে কথা কি এখন তোকে বলতে হবে? না বললে জানবো কি করে? তোর কি মনে হয় আমরা এখানে মজা করার জন্য বসে আছি? এমনটা কেন মনে হবে? ওই, ওদের ধরে থানায় নিয়ে চল। দেখ অফিসার, ভালোর জন্য বলছি। কে বলেছে বলে দে, পরে নয়তো কি বল। বলার মতো সময়ও দিব না। আমরা এখানে 10 জন আছি আর তোরা মাত্র 2 জন। তোদের দুইজনের জন্য তো আমি একাই যথেষ্ট। কাজের একটা কথা বলেছিস, তাহলে ওদের সাথে এক হাত হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাক তাহলে। ওরা দুজন পিস্তল বের করে 5 জনকে প্রায় মেরে ফেলে। এত বাকি পুলিশ তো দৌড়ে পালায়। পুলিশ অফিসার তো এবার ভয়ে দাঁড়িয়ে আছে। মুখ দিয়ে কোনো কথাই ওরা বের হচ্ছে না। এর তো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু ওকে যে প্রশ্নটা করেছি সে প্রশ্নের জবাবও তো দিচ্ছে না। ও তো ভয়ে প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ওকে বল নামটা বলতে। নাম বলবি নাকি তুইও ওদের মতো উপরে চলে যাবি? বলছি, থাম, আমাকে মারবেন না। বল তাহলে নাম। তার নাম রাজীব চৌধুরী। ঠিক আছে, এখন তাহলে তুই আসতে পারিস। সত্যি বলছেন তো? সত্যি বলছি। যা তাহলে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। এই বলে পুলিশ অফিসার তো চলে যায়। কিন্তু ভাই, এখন কি করবেন? রফিক চৌধুরীকে একটা কল দে। আস্তানায় এসে দেই? এখানে বসেই কল দে। ঠিক আছে, দিচ্ছি। কিছুক্ষণ রিং হওয়ার পরে রফিক চৌধুরী কল ধরে। ভাই, আপনার সাথে কথা বলবে। হ্যাঁ দাও ওকে। আমি না আপনাকে বলেছি রাজীবকে বলে দেওয়ার জন্য? আমি তো ওকে বলেছি। যদি বলেই থাকেন তাহলে আজকে আমার কিছু মাল আসার কথা। ও তো জানতে পেরে আমারই পিছনে পুলিশ লাগিয়ে দেয়। বিশ্বাস করুন ভাই, আমি এই সম্পর্কে কোনো কিছুই জানি না। তোমাকে আর জানতে হবে না। আমি ওকে মেরে ফেলবো, তখন তুমি এমনিতে জেনে যাবে ওর মৃত্যুর খবরটা। প্লিজ ভাই, আমাকে আর একটা সুযোগ দিন। ঠিক আছে, তবে এটাই শেষ সুযোগ। এরপর আর কল দিয়ে জানাবো না, সোজা আমি ওকে উপরে পাঠিয়ে দিব। ঠিক আছে ভাই। কল কেটে দেয়। তারপর ওরা চলে আসে আস্তানায়। ওখানে এসে বাকি সবগুলো মাল গুছিয়ে রাখতে ভাগে। কিছুক্ষণ পরে সব মাত্র তো গোছানো শেষ, কিন্তু এতগুলো মাল নেওয়ার কারণ কি? সে অনেক কারণ। 2 দিন পরে একটা আস্তানায় হামলা করব, সেজন্য আগে থেকে বাড়তি মাত্র মজুত করে রেখেছি। তার কি দরকার ছিল বস? দরকার তো আছে, সেজন্য এনেছি। থাক এখন সেসব কথা। আমি তাহলে এখন বাসায় গেলাম, এই দিকের খবর নিস। ঠিক আছে। এইদিকে রফিক চৌধুরী রাজীবকে বাসায় ডেকে পাঠায়। কি ব্যাপার, আমি এখানে ডেকে আনলি যে? তোর সাথে আমার কিছু কথা আছে। ইরার মা, তুমি এখানে আসো। কি হয়েছে বলো? তুমি ওকে ডেকে কেন আনলে? ওকে ওই দিন মানা করেছি একের পিছনে যেন না লাগে, কিন্তু ওর বারবার সেই সেম ভুলটাই করে কেন?
কিরে রাজীব, তুই এরকমটা কেন করিস? আচ্ছা ভাই, আপনি একজন প্রধানমন্ত্রী হয়ে ও ওই একটা ছেলেকে ভয় পান? ভয় পেতেই হবে, ওর কোনো সাধারণ মাফিয়া না। আমার এই দেশের যত মাফিয়া আছে ও সবার গডফাদার, মানে বুঝেছিস? তুমি তো চাইলে 10 জন পুলিশ যদি ওর আস্তানায় পাঠাও, তাহলে কি হবে ভেবে দেখেছো? এর চেয়ে বেশি কিছু পাঠিয়েছি আমি। উল্টো একদিন আমার ওই বাসে এসে হুমকি দিয়ে যায় আমাকে। এখন আমি ওর পিছনে না লাগার জন্য বলছেন? সেটাই বলছি। যদি আমি না শুনি? তাহলে তোকে মেরে ফেলবে। বললেই কি সোজা নাকি? দেখ, আমার তোকে বোঝানোর দরকার, আমি তোকে বুঝিয়েছি, বাকিটা এখন তোর ব্যাপার। আমি তো ওই ছেলেকে দেখেই ছাড়বো। এই বলে রাজীব চলে যায়। রাজীব চলে যাওয়ার পরে আকাশ, তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। কি কথা? রাজীবকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও তো আমার কোনো কথাই বুঝতে চাইছে না। ঠিক আছে, আমি এবার আমার কাজটা করব। ঠিক আছে, রাখি। কল কেটে দেওয়ার পরে তুমি এটা কি করলে? এছাড়া কি করব? ওর জন্য কি এখন আমরা ও মরবো নাকি? তাই বলে এভাবে? ওকে আমি অনেক বুঝিয়েছি। একে আমার মুখের দিকে তাকিয়ে ওকে এতদিন ধরে কিছু বলেনি, কিন্তু এখন ওর জন্য আমরা কেন বিপদে পড়বো বলো? তারপরেও একটু অনেক ভেবেছি, আর কোনো কাজ নেই। তোমার মেয়ের খেয়াল রেখো। রাজীবের হয়তো 1 থেকে 2 দিনের ভিতরে মৃত্যুর সংবাদ পেয়ে যাবে আমরা। এই কথাটা বলতে তোমার কি লজ্জা করে না? করে না, কারণ রাজীব এখনো একে ওকে ঠিক ঠিক মতো চিনতে পারেনি। যদি পারতো তাহলে ও এরকমটা করতো না। এইদিকে পরের দিন রাজীব একটা কাজে বাইরে গিয়েছিল। খবর পেয়েছি রাজীব ওই জায়গায় আছে। তাহলে কি শালাকে মেরে ফেলবো? ওকে অনেক বুঝিয়েছি, যখন কোনো কাজে আর দিবে না তখন ওকে বাঁচিয়ে রাখার কোনো কাজ নেই। ঠিক আছে, আমি তাহলে লোক নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আবির লোক নিয়ে যায় রাজীবকে মারার জন্য। কিছুক্ষণ পরে ওই তুই কে? আমি কে তা তোর জেনে কোনো কাজ নেই। কাজ নেই কি আছে তা আমি তোর কাছ থেকে শুনতে চাইনি। তোর নাম বলতে বলেছি, তুই বল। তুই একে ওনাকে চিনিস? তুই তাহলে ওর লোক? তোর কোনো সন্দেহ আছে? তুই কি জানিস না আমার পিছনে কে আছে? তোর পিছনে যেই থাকুক না কেন, এতে কোনো লাভ হবে না, বুঝতে পারলি? আমি এখনই কল দিচ্ছি। দে, কল দে, আমিও অপেক্ষা করতেছি। রাজীব কল দেয় রফিক চৌধুরীকে, কিন্তু উনিও কোনো সাহায্য করতে পারবে না বলে দিয়েছে। সেজন্য রাজীব এখন ভয়ে আছে। তোকে বলেছিলাম, কিন্তু তুই তো কোনো কথাই শুনতে চাসনি। এখন কি করবি বল? প্লিজ ভাই, আমাকে এবারের মতো ছেড়ে দিন না। আমি আর কখনো এরকম ভাবে আপনাদের ক্ষতি করব না। আমাদের ক্ষতি করার মতো তোর এখনো যে ক্ষমতা এখনো হয়নি। আমি যদিও মরে যাই, কিন্তু আমার বন্ধু তোদের ছাড়বে না। তোর বন্ধু তো জানবে না তোকে যে আমরা মেরেছি। একটা কাজ কর, তোর বন্ধুকে কল দিয়ে বলে দে। রাজীব ওর বন্ধুকে কল দিয়ে জানায়, যদিও এই সুযোগটা আবির ওকে দেয়। রাজীবের কথা শেষ হলেই ওকে মেরে ফেলা হয়। ভাই, কাজ হয়ে গেছে। কোনো ঝামেলা হয়নি তো? রফিক চৌধুরীকে কল করেছিল, কিন্তু উনি কোনো সাহায্য করেনি। তারপর একটা বন্ধুকে কল করেছিল, বলেছিল আমাদের দেখে নিবে। ওখান থেকে আবির চলে আসে। 1 ঘন্টা পরে রাজীবের মৃত্যুর খবর পুরো জায়গায় ছড়িয়ে পড়ে। ইরার মা তো কান্না করে দেয়। তুমি কি পারতে না ওকে বাঁচাতে? ওকে আমি বলেছিলাম এই দেশে থেকে পালিয়ে যাওয়ার জন্যে, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনেনি। কিছু ঘন্টা পরে রাজীবকে কবর দেওয়া হয়। পরের দিন ইরা এখন কিছুটা সুস্থ আছে, হাঁটতে পারছে মোটামুটি ভাবে। সেজন্য ওর বাবাকে বলে হোস্টেলে যাওয়ার কথা বলে। তুই আগে পুরোপুরি ভাবে সুস্থ হ, তারপর হোস্টেলে যাওয়ার কথা ভাবিস। কিন্তু আপু, আমি তখন হাঁটতে পারছি। আরো ভালো করে সুস্থ হ তারপর। পরের দিন আকাশ, আবির আর বাকিদের নিয়ে বের হয়ে আসে। রিয়াজের আস্তানার কাছাকাছি আসে। সবাই কিন্তু সাবধানে থাকবে। রিয়াজও অনেক চালাক। কোনো জায়গায় সন্দেহ হলে আগে গুলি করে শিওর হয়ে নিবে ওখানে কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, দেখে নিব। লোক নিয়ে সামনের দিকে এগোতে থাকে। সামনে একটা গর্তের মতো কিছু দেখতে পায়, সেজন্য গর্তে একটা পাথর মারে।
এতে ওই জায়গার আশেপাশে থাকা সবগুলো ল্যান্ডমাইন একসাথে ফেটে যায়। এতে রিয়াজ তো বুঝে যায়, সেজন্য ওর লোকদেরও অ্যালার্ট করতে বলে। বস কোনো চিন্তাই করবেন না, আজকে ওদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। আমার আস্তানায় যখন সাহস করে ওরা এসেছে তখন এত হালকাভাবে নিলে চলবে না। তাড়াতাড়ি করে লোকজনকে বলো ওদের ওপর অ্যাটাক করার জন্য। ঠিক আছে বস। রিয়াজের লোকেরা স্পিকার দিয়ে তাদের বাকি লোকদের বলে দেয়। তারাও সজাগ হয়ে যায়। আকাশ, আবির ও ওদের লোকেরা তো যাকে সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। কিছুক্ষণ পরে ওরা এত কম লোক এনেও আমার লোকদের মেরে ফেলেছে, এভাবে কি করে? বস আপনি পালিয়ে যান এখান থেকে। তোদের এভাবে একা রেখে আমি পালাবো কি করে? বস আগে আপনি বেঁচে থাকুন, তারপর না হয়। ঠিক আছে, সাবধানে থাকিস তোরা। রিয়াজ একটা গোপন রাস্তা ধরে বেরিয়ে যায় ওখান থেকে। কিন্তু আকাশ আর আবির রিয়াজের সব লোকেদের মারতে থাকে, কিন্তু তাও কোনো খোঁজ পায়নি রিয়াজের। রিয়াজ মনে হয় পালিয়েছে। আমারও তাই মনে হয়। এখন চলো, এখানে যা কিছু পাওয়া যাবে তা নিয়ে আসো। ঠিক আছে, তাই করতেছি। ওরা রিয়াজের ওখানে যা কিছু পায় তা নিয়ে চলে আসে ওদের আস্তানায়। রিয়াজ তো পালিয়ে জাফরের কাছে চলে আসে। ভাই আমাকে বাঁচান। তুই এত ভয় পেয়ে আছিস কেন? কি হয়েছে বল। আমাকে বাঁচান ওর হাত থেকে। কার হাত থেকে বাঁচাবো তোকে? ওই তোরা দেখ তো বাইরে কে আছে। জি বস, দেখে আসতেছি। ওরা কিছু লোক বাইরে যায় দেখার জন্য। তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি, দেখি কে তোর কি ক্ষতি করে। আমার পিছনে তো একে পড়েছে। কি বলছিস? উনি তো মাফিয়া কিং, সবার উপরে উনি। সেটা তো আমি জানি। উনি কেন তোর পিছনে পড়েছে? না জেনে আমি ওনার অস্ত্রের ওপর হাত দিয়েছিলাম, সেই জন্য উনি এই রকমটা করছে। তাহলে তো তুই শেষ, আর তোর সাথে সাথে এখন তো আমাকেও মেরে ফেলবে। প্লিজ ভাই আমাকে বাঁচান। তোকে না হয় আমি এখন আশ্রয় দিলাম, কিন্তু উনি যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো আমার আর রক্ষে নেই বললি চলে। আপনার লোক যদি না বলে তাহলে তো উনি জানতে পারবে না। আচ্ছা তুই ভিতরে যা এখন। ঠিক আছে ভাই। রিয়াজ ভেতরে চলে যায়। জাফর তো ভেবে পাচ্ছে না কি করবে বা করবে না, এই সবই ভাবতে থাকে। অন্যদিকে আকাশ সবকিছু নিয়ে ওর আস্তানায় আসে। একটা প্রশ্ন করার ছিল। কি প্রশ্ন বলো? আচ্ছা, আমরা ওর আস্তানায় কেন হামলা করেছি? 1 মাস আগে যে আমাদের কিছু মাল চুরি হয়েছিল তা কি ভুলে গেলি? কিন্তু এর সাথে ওর কি সম্পর্ক? ওই তো সবকিছু নিয়েছে, দেখছিস না আমাদের অস্ত্রগুলো সব ওর ওখানে পেলাম। বুঝতে পেরেছি। তা এখন কি করবেন? বাসায় যাচ্ছি আমি, এই দিকটার খেয়াল রাখিস। ঠিক আছে। আকাশ চলে আসে। পরের দিন ইরা বের হয় সকালবেলায় হাঁটার জন্য। যেহেতু ইরার পরিচয় কেউ জানে না, সেজন্য সাধারণ মেয়েদের মতোই বের হয়ে হাঁটতে থাকে। তখন ওখানে একটা অটো দেখতে পায়। এই মামা যাবেন? হ্যাঁ যাব। কোথায় যাবেন তা বলেন। কথাটা বলে পেছনে ফিরে তাকায়। তখন আকাশকে দেখে ইরাও অবাক হয়, আবার আকাশ নিজেও অবাক। আরে আপনি এখানে কেন? কেন? অন্য কেউ থাকলে বেশি খুশি হতেন। আমি তা বলতে চাইনি, আসলে আমি বলতে চেয়েছি এত সকালে এখানে। ওই এত সকাল হলো, 9টা বাজে এখন। খেয়াল করিনি। তা কোথায় যাবেন? এখন বাসায় যাব না। তাহলে যাবেন কোথায়? তোমার অটোতে উঠে ঘুরবো দুজনে। এটা আবার কেমন কথা? আমার সাথে আসতে কি কোনো সমস্যা আছে? সমস্যা তো নেই, কিন্তু আমি একটা অটো চালাই, আপনার সাথে দেখলে লোকজন কি বলবে? লোকজন কি বলবে আর বলবে তা জেনে আমার কোনো কাজ নেই। তুমি যাবে কিনা সেটা আমাকে বলো। তাহলে চলুন। তা যাওয়ার আগে নাস্তা করে নিতে হবে। চলো তাহলে। ইরা অটোতে বসে। তারপর ওরা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামে। দুজনে নাস্তা করে বের হয়। এখন বলুন যাবেন কোথায়? যেখানে নিরিবিলি জায়গা, বসা যাবে এরকম কোনো জায়গায় নিয়ে চলো। কিন্তু ওইসব জায়গায় তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড চাই। তো কি হয়েছে, আমরাও যাব। ওইগুলো তো দেখার মতো না, ওরা বিভিন্ন। ওদের যা করার ওরা করুক, তাতে আমাদের কি? এত কথা না বলে চলো তো। 45 মিনিট পর ওরা সেই জায়গায় এসে হাজির হয়। ঢুকতেই ছেলে মেয়েদের দেখা যায়, হাতে হাত রেখে একসাথে চলাফেরা করছে। অটো এখানে রেখে আসি। ঠিক আছে যাও। অটো রেখে এসে দেখে ইরা অন্যদিকে তাকিয়ে আছে।
কি দেখছেন এরকম করে? ওরা ছাতা নিচে কি করছে? আপনাকে তো আগেই বলেছি এই জায়গা নিরিবিলি, কিন্তু খারাপ কাজও হয়। তাই বলে কি পাশের জন কিছুই বলবে না? সবাই তো একই নৌকার মাঝি, কে কি বলবে তারা তো নিজেদের দেখেই কুল পায় না, অন্যের কি আর দেখবে? তবে ব্যাপারটা অনেক চমৎকার। কিভাবে বুঝলেন? এই যে ছাতার নিচে বসে সময় কাটাচ্ছে। তাহলে চলুন সামনের দিকে হেঁটে যাই। ঠিক আছে, চলো। ওরা সামনের দিকে যেতে থাকে। দুজন দুজনের সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, দুজনেই বলতে থাকে। তবে কিছু কথা সিক্রেট রেখেছে, যেমন আকাশ যে মাফিয়া সেটা লুকিয়েছে, আবার ইরার বাবা যে প্রধানমন্ত্রী ও সেটা লুকিয়েছে। চলো ওখানে বসি। ওখানেই কি বসতে হবে? হ্যাঁ, সমস্যা কি? আশেপাশে তো কেউ নেই। কিন্তু ভিতরে তো মনে হয় কেউ আছে। আরে কেউ নেই, চলো। ওরা দুজনে এসে বসে পড়ে, কথা বলতে থাকে। তখন ওরা নিজেরাও কারো থাকার উপস্থিতি বুঝতে পারে। কেউ তো মনে হয় ওখানে আছে, আবার ডাকাত নয় তো? না দেখলে জানবো কি করে? বলে যাও, দেখে আসো। আকাশ একটু সামনে থাকা ঝোপের কাছে আসতে কিছু একটা ঝোপের ভিতর থেকে এসে আকাশের মাথায় পড়ে। কি ব্যাপার, হঠাৎ এত অন্ধকার হয়ে গেল কেন? ইরা তো হাসতেছে আকাশের এরকম অবস্থা দেখার পরে, কোনোভাবেই তো হাসি থামাতে পারছে না। উঠে এসে জিনিসটা সরায়। এটা এসে পড়লো। আমি আগেই বলেছি এখানে আসবো না, তারপরও নিয়ে আসলেন। আরে এসেছে তো, একদিন দিয়ে ভালোই হয়েছে। কি রকম ভালো? এখানে কি কি হয় তা তো জানা হলো। কখনো যদি আমারও দরকার পড়ে তোমাকে নিয়ে চলে আসবো এখানে। আমাকে নিয়ে কেন? এখন তো বুঝবে না, যখন তোমাকে আনবো তখন ঠিকই বুঝতে পারবে। আচ্ছা, এটা এখানে রেখে অন্যদিকে বসি, ওটা ওদের কাজ করুক। কি করবে ওখান থেকে বের হয়ে আসে, তারপর ওরা অন্য একটা জায়গায় এসে বসে। অনেকক্ষণ গল্প করতে থাকে। গল্প করতে করতে ইরা আকাশের কাঁধে মাথাটা রাখে। মাথা রেখেছি বলে উঠিয়ে দিও না। ঠিক আছে। আচ্ছা, তুমি এর আগেও এখানে কোনো মেয়ে নিয়ে এসেছো? এসেছি তো। ছি, তুমি এসবের জন্য এসেছো? আরে আমি তো অটো চালাই, সেজন্য অনেক মেয়ে তো এখানে আসতো আমার অটোতে করে। তো এভাবে বললেই তো হতো, তুমি এমন ভাবে বললে আমি তো ভেবেছিলাম। আচ্ছা বাদ দাও, তোমার মোবাইল নাম্বারটা দাও। নাম্বার কেন? 2 দিন পর হোস্টেলে চলে যাব, তখন তো তেমন একটা দেখাও হবে না, সেজন্য মোবাইলে কথা বলতে পারবো। ঠিক আছে, নিন। নাম্বার দেয়া হয়ে যায়। তারপর ওরা দুজনে দুপুর হয়ে আসতে ওখান থেকে বের হয়ে অটোর দিকে আসতে থাকে। তখন ওরা আমার অটোর সাথে এইগুলো কি করতেছে? আরে ওদের থামাও। আকাশ দৌড়ে আসে, তবে ততক্ষণে অটোর 12টা বাজিয়ে দেয় কিছু ছেলে এসে। ভাই, এটা কি করলেন? কই কি করলাম? আমার অটোটা এভাবে নষ্ট কেন করলেন? তোকে এখন অটোতে রাখার জন্য কে বলেছে? এখানে তো আমি সবসময় অটো রাখি। এখন থেকে রাখা যাবে না, সেজন্য যা এখান থেকে। দেখুন, কাজটা কিন্তু ঠিক করেননি আপনারা। মালটা তো হেভি সুন্দর আছে, কোথায় পেলি এই মাল? ওই, মুখ সামলে কথা বল। না বললে কি করবি তুই? মেরে মুখ ভেঙে দেব। তোরা শুনেছিস ওই মেয়ে নাকি মুখ ভেঙে দিবে? ওর হাতে মুখ ভেঙে গেলেও সমস্যা নেই আমার, সাথে একটু আদর সোহাগ দুটোই তো পাওয়া যাবে। খ্যাচর কোথাকার। তোরা একে দেখ, আমি এই কচি মালটাকে দেখছি। কথাটা শুনেই আকাশের রাগ অনেক বেড়ে যায়। একা ওখানে থাকা 6টা ছেলেকে মারতে থাকে। ওদের মারতে মারতে ওখানে থাকা পানিতে ফেলে দেয়। অনেকে তো পানিতে ঝাঁপ দিয়ে চলে যায়। এরপর থেকে যদি তোদের এইদিকে দেখি, জানে মেরে ফেলো। আরে শান্ত হও, তুমি এত রেগে গেলে কি করে চলবে বলো? কত বড় সাহস তোমাকে নিয়ে বাজে কথা বলে? জানি তোমার অনেক খারাপ লেগেছে। আচ্ছা, যা হবার হয়েছে, এখন নাও, এ নাও চেইন। এইগুলো দিয়ে আমি কি করব? এটা বিক্রি করলে 90,000-এর বেশি পাবে। এটাই অটো কিনে নিও। এটা কি করে হয়? তোমার চেইন দিয়ে অটো কিনবো? তোমাকে এতগুলো টাকা আমি কখন পরিশোধ করব বলো তো? তোমাকে কি বলেছি আমি? টাকাগুলো পরিশোধ করতে হবে। এগুলো পরিশোধ করতে হবে না। আমি নিতে পারবো না। যদি তুমি না নাও তাহলে কিন্তু আমি এখানে কান্না করবো বলে দিলাম। কি একটা মুশকিলে পড়লাম। এখন আমাকে কোলে নাও। এখন তো পাও ঠিক আছে। নিতে বলেছি নাও। আজকে তুমি যেইভাবে ইচ্ছে সেভাবে টাচ করতে পারো। ঠিক বুঝলাম না। উফ, এই ছেলে কিছুই বোঝে না।
বললাম কোলে নাও, আর যেভাবে যা সেভাবে টাচ করতে পারো। এত চেঁচানোর কি আছে? আসতে বললেই তো পারো। কতবার বলার পরেও শোনোনি, সেই জন্য তো চেঁচালাম আমি। বারবার কোলে কেন উঠতে চাও বলো তো? কেন জানি তোমার কোলে উঠলে কেমন একটা রোমান্টিক রোমান্টিক ভাব আসে। পায়ে আঘাত লেগে পাগল হয়ে গেল নাকি? আরে কি তো ভাবছো, তুমি কোলে নিবে নাকি মনে করো? এই না নিচ্ছি। কোলে নিয়ে হাঁটতে থাকে। অনেকক্ষণ হাঁটার কারণে বারবার ইরার ভার সামলাতে পারছে না। আর একটু উপরে ধরো, তাহলে আরাম পাবো। ইরার কথা মতো আরেকটু উপরে ধরে এতে ইরা আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশকে। কিছুটা দূরে এসে ইরাকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। বাসায় পৌঁছে কল দিয়ে জানিয়ে দিও। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। ইরা তো চলে যায়। ইরা যাওয়ার 3 মিনিট পরেই ওই ছেলেগুলো আবার আসে ওখানে। ও দাঁড়া। কি ব্যাপার, তোরা আবার এখানে? এসেছি তোকে মারার জন্য। আমি তোমাকে কি ক্ষতি করলাম? তুই একটু আগে যে আমাদের মেরেছিস তা কি ভুলে গেছিস? আসলে আমার হাতে তো অনেক মার খায়, আবার মারাও যায়। এখন কিভাবে বলবো এত কিছু? মনেই যে থাকে না। তুই তো দেখি অনেক বড় বেয়াদব। আমার লোকদেরকে মেরেছিস আর সে কথা আমার সামনেই বলছিস। কিছুক্ষণ আগে তো ওদের মেরেছি, এখন যদি তোদের মারি তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ধর এই বেটাকে, দেখি এখনো কি করতে পারে। ওরা এবার ও সেম ভাবে 8 জন আসে। পায়ের কাছ থেকে একটা পিস্তল বের করে, যা দেখে ছেলেগুলো কিছুটা ভয় তো পায়, কিন্তু তাও কিছু বলছে না, আবার সামনের দিকেও আসছে না। কিরে, ভয় পেয়ে গেলি? তোর কি মনে হয় খেলনা পিস্তল দেখে আমরা ভয় পাবো? তাহলে এটা খেলনা পিস্তল মনে হয়। এই বলে হাওয়ায় একটা ফায়ার করে। এতে শব্দ শুনে ওদের বুঝতে বাকি রইল না যে এটা যে আসল পিস্তল ছিল। তো কি হয়েছে? এখানে আরো 5টা বুলেট আছে, আমরা 8 জন। সবাই যদি একসাথে ধরি, তুই পালাবি কোথায় বল? তাড়াতাড়ি, আর দাঁড়িয়ে আছিস কেন বলতো? ওই ধর এই শালাকে। ওরা আসে মারার জন্য, তবে ওদের সাথে একা তো পেরে উঠবে না। এটা তো রিয়েল মুভি না যে চাইলেও সম্ভব। সেজন্য 5টা গুলি 5 জনের পায়ে করে, যেন ওরা আর কোনো আক্রমণ করতে না পারে। তোকে আজকে আমরা শেষ করে দেব। তাহলে কার জন্য অপেক্ষা করছিস? দেখি তোরা কি কি করতে পারিস। ওরা যেই মারতে আসবে তখনই ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে পুরো জায়গাটা ঘিরে দাঁড়ায়। তোদের এত বড় সাহস হয় কি করে? আমাকে কেন বলছেন? আমি কি করলাম? চোখের সামনে মারামারি করে বলছিস আমি কি করলাম? আমার কোনো দোষ নেই। সবাই তো একই রকম কথা বলে, কারটা রেখে কারটা বিশ্বাস করব তুই বল? ওরা আমার অটো ভেঙেছে, তাই আমি ওদের মেরেছি। সেজন্য এখন আবার ওদের নিয়ে এসেছে আমাকে মারার জন্য। ওই তোরা চুপ করে আছিস কেন? ও কি ঠিক বলেছে? না স্যার, ও মিথ্যা বলছে। স্যার, ওরা মিথ্যা বলছে। এই সবাইকে নিয়ে থানায় চল, ওখানে দেখবো কে সত্যি বলছে আর কে মিথ্যে। ওদের নিয়ে যেতেই যাবে, তখনই একটা ছেলে কিছু টাকা বের করে পুলিশের হাতে দেয়। ওই ওদের ছেড়ে দে, ওদের মতো এত ভালো ছেলে এই কাজ তো কখনোই করতে পারে না। তা স্যার, আমরা এখন আসি। ঠিক আছে, যাও তোমরা। কাজটা কিন্তু ঠিক করলেন না। যদি তুইও টাকা দিস তাহলে তুইও যেতে পারবি। ও, তাহলে ঘুষ লাগবে? জানিস না আজকাল ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না। আকাশও 500 টাকা দিয়ে চলে আসে, কেননা এর চেয়ে বেশি টাকা তো ওর কাছে থাকবে না, সেই জন্যই তা দিয়ে আসে। এইদিকে ইরা তো বাসায় চলে আসে। একই অবস্থা তোর? কই কি অবস্থা? সে সকাল 8টায় বের হলি আর এখন 1টায় ফিরে এলি। লিপস্টিকগুলো কাকে খাওয়ালি? আমি জগিং করতে গিয়েছি, প্রেম করতে না, বুঝলি? তাছাড়া আমি আর 2 দিন আছি এখানে। এত তাড়াতাড়ি চলে যাবি? এখানে থাকলে সময় মতো তেমন কিছুই করে উঠতে পারি না, সেই জন্য চলে যাবো, ঠিক মনে করি। যা বলার তোর বাবাকে এসে বল। কি হয়েছে? মেয়েটা আসতে না আসতেই শুরু করে দিলে? তোমার মেয়ে তো চলে যাওয়ার কথা বলছে। চলে কেন যাবে? তা ওকে জিজ্ঞেস করো। ইরা, তোর কি কোনো সমস্যা হচ্ছে? আমার ভার্সিটি খোলা, সেই জন্য আমি চলে যাবো, বুঝতে পেরেছো? তুই না বললি কয়েকটা দিন থেকে তারপর যাবি? 7 দিন তো থাকলাম আমি। আরো কয়েকটা দিন থাক। আর 2 দিন থাকবো, এরপর আমি চলে যাব। ঠিক আছে। ওই দিন তো আকাশ ঝামেলা অফ করে চলে আসে আস্তানায়। ভাই, এত রেগে আছেন কেন? একটা পুলিশ আমার থেকে ঘুষ খেলো,
আর আপনি তাকে ঘুষও দিয়ে দিলেন। সব জায়গায় পরিচয় দিলে তো ঝামেলা। তো এখন কি করবেন? রিয়াজের কোনো খবর কি পেয়েছিস? ওর খবর নেওয়ার জন্য তো আমি কাউকে বলিনি। খোঁজ নেওয়া শুরু কর। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। কিছুক্ষণ পরে আচ্ছা রিয়াজ, তুই একে ঠিক কতগুলো অস্ত্র সরিয়েছিস? কেন বলো তো? তোকে খোঁজার জন্য কিন্তু সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছে। কি বললি? এখন তাহলে কি করব? সবচেয়ে ভালো হবে তুই ওনার কাছে এসে ক্ষমা চেয়ে নে। উনি তো আমাকে কখনো ক্ষমা করবে না। কেন বলতো? আমি যখন ওনার মালগুলো নিয়ে আসি তখন ওনাকে উল্টো অনেকগুলো ফাপড় মেরে এসেছি। কি বলিস? ব্যাপারটা আমাকে একটু খুলে বলতো। 1 মাস আগে আজকে আমরা একটা জায়গায় হামলা করতে যাব। কোথায় যাবেন বস? একটা জায়গা দিয়ে কিছু অস্ত্র আসবে, সেগুলোই নিয়ে আসব। কিন্তু আমাদের কাছে তো এমনিতে অস্ত্র অনেক কম আছে। তা তো আমরা জানি, সেই জন্য তো ওই অস্ত্রগুলো নেওয়ার জন্যই আমরা যাব। আবার ধরা খেয়ে যাব না তো? আমরা তো যাব 15 জন মিলে। তাহলে তো ভালোই হবে। তা আর বলতে। অন্যদিকে আকাশ একটা ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে ফিরছিল। ওর সাথে তেমন কেউই ছিল না। ট্রাক নিয়ে আসার সময় রাস্তার বড় দেখে 2টা গাছের টুকরো এনে রাখা হয়, যেন কোনো গাড়ি যেতে না পারে। তাহলে এই ব্যাপার, কিন্তু আশেপাশে তো কেউই নেই। গাড়ি থেকে নেমে চারদিকে দেখতে থাকে, তখনই ওখানে রিয়াজ বের হয়ে আসে। কোথায় থেকে যেন। তুই কে? আমি কে তা তোর জেনে কাজ কি? আমার পথ আটকে দাঁড়িয়ে আছিস, সেজন্য আমি জিজ্ঞেস করবো না তো কে করবে? তোর সাথে পটর পটর করার কোনো ইচ্ছে নেই আমার। কি জন্য পথ আটকে রেখেছিস তা বল আমাকে। তোর কাছে যা কিছু আছে সব কিছুই আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যায় এক্ষুনি। তুই মনে হয় আমার পরিচয় এখনো জানিস না। আমি কে তা যদি জানতে পারতি তাহলে এই কথাটা তুই বলতি না। আমি তো জানতেও চাই না। আমি এসেছি মাল নেওয়ার জন্য, মাল নিয়ে চলে যাব। তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিসনি। যা করেছি ঠিক করেছি। তুই কে তা জেনে আমার কোনো কাজ নেই। তোর চেয়ে বড় বড় লোক আছে আমার কাছে। তুই এখন মালগুলো দিয়ে ভালোই ভালোই কেটে পড় এখান থেকে। তোকে আমি দেখে নিব। যখন দেখবি তখন দেখি কি করতে পারিস। যদি বেশি ফাঁকনামি করিস তাহলে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। সেই জন্য ভালোই ভালোই কেটে পড় এখান থেকে। আমি আবারও বলছি, তোরা কিন্তু ভুল করছিস অনেক বেশি। ওই তুই যাবি এখান থেকে নাকি এখানেই তোকে মারা শুরু করব? ঠিক আছে, তবে এই শোধ আমি কিন্তু তুলব, মনে রাখিস। দেখা যাবে কি করতে পারিস। ওখান থেকে নেমে দাঁড়ায়। রিয়াজ গাড়িতে বসে। এই যে 500 টাকা, কোনো অটো আসলে সেটা নিয়ে চলে যাস। এরপর যদি তোকে কখনো সামনে দেখি তোকে আমি তখনই মেরে ফেলবো। ঠিক আছে, মনে তোকে যখন আমি সামনে পাবো তখন তোর কি অবস্থা করব তা আমি নিজেও জানি না। ওই তোরা ওঠে পড় গাড়িতে। রিয়াজের লোকেরা গাড়িতে উঠলেই ওরা চলে যায়। তারপর আকাশ আবিরকে বলে দিয়ে ওখানে আসতে বলে। 1 মাস আগের কাহিনী তো জানলেন, এখন কি চলছে তা আমরা চলুন জেনে আসি। তুই শালা তো অনেক বড় একটা ঝামেলা করে এসেছিস। এখন কি করব আমি? কিভাবে বের হব এই ঝামেলা থেকে? তুই যদি ছোটোখাটো বা আরেকটু বড় লেভেলের কারোর সাথে ঝামেলা করতি তাহলে তোকে আমি কথা বলে সেভ করতে পারতাম। কিন্তু তুই তো পুরো দেশটার মাফিয়া কিংয়ের সাথে ঝামেলা করেছিস। তোকে এখন বাঁচাবো মানে নিজে মারা যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, কোনোভাবে আমাকে বিদেশে কি পাঠানো যায় না? ওনার মোট 15টা মাফিয়ার দেশের সাথে ওনার কথাবার্তা। তুই ওই সব দেশে গেলে ও তোকে বাঁচানো সম্ভব না। তাহলে এখন উপায় কি? তুই আমার আস্তানায় থাক, তাহলে তুই বাঁচতে পারবি। কিন্তু কতদিন এভাবে থাকবো? যতদিন পর্যন্ত সব কিছু ঠিক না হবে ততদিন পর্যন্ত। ঠিক আছে, তাই করব। এই দিকটা তো ঠিকই হয়। এখন দেখি সামনে কি কি হচ্ছে। পরের দিন। বস, রিয়াজের কোনো খোঁজ খবরই তো পাচ্ছি না। কোথায় যেতে পারে? ওকে, আমাদের লোকেরা সব জায়গায় খুঁজে দেখেছে। আচ্ছা, রিয়াজের সাথে সম্পর্ক ভালো আছে কার কার? কেন বলুন তো? হয়তো ওদের কাছে যেতে পারে। আমি খোঁজ নিয়ে দেখতেছি তাহলে। ঠিক আছে। বিকেলের দিকে ইরা আকাশকে কল দেয়।
কি করো? এই তো বাসায় ফিরলাম। আচ্ছা, কিছুটা পরে দেখা করতে পারবে? একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। সমস্যা নেই, আমি কাল হস্টেলে চলে যাব। আচ্ছা, আসতেছি আমি। কিছুক্ষণ পরে চলে আসে পার্কের সামনে। এতক্ষণ লাগলো আসতে? কাজ ছিল, সেজন্য আসতে লেট হলো। তাই বলে এতক্ষণ? আচ্ছা, কি বলবা বলো আমাকে। আমাকে একটু জড়িয়ে ধরে কোলে নিয়ে হাঁটবে। এটা আবার কেমন কথা? আমি হোস্টেলে যাবার পর তোমার সাথে ঠিক মতো দেখা করতে পারবো না, সেজন্য আজকে দেখা করলাম। ও আচ্ছা, তাই বলো। আসো তাহলে। কি আর করার, ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। অনেকটা সময় ধরে ওরা অনেক বেশি মজা করতে থাকে। রাত 10টা হয়ে যায়। তুমি কি যাবে না বাসায়? আর একটু থাকি আমি। আচ্ছা, থাকো তাহলে। ঠিক আছে। এখন হয়তো আপনারা ভাবছেন ওদের মধ্যে রিলেশন কখন শুরু হলো। আসলে রিলেশন এখনো শুরু হয়নি ওদের মধ্যে, তবে হতে পারে। কিছুক্ষণ পরে ইরাকে একটা সিএনজিতে উঠিয়ে দেয়, তারপর পাঠিয়ে দেয়। রাতে ইরা মেসেজ করে কথা বলতে থাকে। পরের দিন ইরা চলে যায় হোস্টেলে 3 দিন পরে। রিয়াজের খোঁজ পেয়েছি। কোথায় আছে ওই রিয়াজের বাচ্চা? রিয়াজ তো জাফরের কাছে। কোন জাফর? ওই যে সমুদ্রের কাছে যে থাকে। ওকে এখানে ডেকে আনো। ঠিক আছে। 1 ঘন্টা পরে জাফর আসে আকাশের কাছে। ভাই আমাকে ডেকেছেন? দেখেছি, বসো এখানে। জি ভাই বলুন। তা রিয়াজ কি তোমার কাছে? জি ভাই। তুই কি জানিস না আমি যে ওকে খুঁজতেছি? বিশ্বাস করুন ভাই, আমি জানতাম না। ও আচ্ছা, তা এখন তো জেনেছিস। জি ভাই জেনেছি। আবির ওর সাথে যাও। জি ভাই, কিন্তু ওখানে আমার কি কাজ? রিয়াজকে মেরে আসবে আর জাফর সাহায্য করবে তোকে। কি জাফর করবে তো সাহায্য? জি ভাই অবশ্যই করব। আবির যাও তাহলে। জাফর চলুন তাহলে। ওরাও রওনা দেয়। এখন কিছুক্ষণ পরে ওরা আস্তানায় চলে আসে জাফরকে দেখে। কিরে কোথায় ছিলি? পেছনে তাকিয়ে অন্য কাউকে দেখে। এই ছেলেটা কে? ওর কথা পরে বলবো তোকে, তুই এখানে বস। রিয়াজ বসতে যাবে, তারপর আগেই আবির গুলি করে দেয় রিয়াজকে। এতে রিয়াজ তো যন্ত্রণায় ছটফট করতে থাকে। বন্ধু তোর সামনে এভাবে আমাকে গুলি করলো, তুই কিছু বললি না? ও যা বলার পরে বলবে। এখন তুই উপরে গিয়ে অন্য কাউকে জিজ্ঞেস করে দেখিস। এই বলে আরো কয়েকটা গুলি করতে থাকে। রিয়াজ মারা যায়, কিন্তু জাফর চাইলেও কোনো কিছু করতে পারছে না। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া আর অন্য কোনো পথ নেই ওর কাছে। রিয়াজকে মারা শেষ হলে, দেখো জাফর, আমি জানি তুমি যে ওকে তোমার কাছে লুকিয়ে রেখেছো। একে বস নিজেও জানে, তাও তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো। এরকমটা আর হবে না। ওকে বাঁচিয়ে রাখতো, কিন্তু ও অনেক বেশি বেয়াদবি করে ফেলেছে। ও তো বসকে মারার হুমকিও দিয়েছে। সব কিছু আমাকে আজকে বলেছিল। আচ্ছা, আমি আসি এখন। লাশ যা করার করে নিও। ঠিক আছে। ওখান থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে ইরাও হোস্টেলে চলে আসে। এসে নিজের সব কিছু গুছিয়ে নেয়, তারপর কল দেয় আকাশকে। কি করো? এই তো বসে আছি। দেখা করতে পারবে? তুমি না হোস্টেলে? হোস্টেলে হয়েছি তো কি হয়েছে? বের হতে পারবে কি? পারবো, তুমি আসো। 30 মিনিট পরে ইরার হোস্টেলের সামনে ইরা লুকিয়ে বের হয়। দেয়াল টপকে তখনই সিকিউরিটি দেখে ওখানে আসে। ওই তুমি দেওয়াল টপকে কোথায় যাচ্ছ? কথাটা শুনে ইরা পেছনে তাকায়। তাকে সিকিউরিটিকে দেখে অবাক হয়। আর আঙ্কেল, আপনি এখনো ঘুমাননি? আগে বলো, এত রাতে কার সাথে দেখা করার জন্য যাচ্ছ? কই আঙ্কেল, কারোর সাথে না তো। মিথ্যে কেন বলো? যদি সত্যিটা না বলো তোমার প্রিন্সিপাল স্যারের কাছে বলে দিব। কাকে কি বলবেন? কথাটা বলতে বলতে আকাশও ওখানে আসে। ইরাও তাকায়, সাথে সিকিউরিটিও। সিকিউরিটি তো আকাশকে দেখেই চিনতে পারে, সেজন্য অনেকটা ভয় পায়। ভাই আপনি এখানে? ওকে নিতে এসেছি, নিয়ে যাব কি? নিয়ে যাবেন মানে? অবশ্যই নিয়ে যাবেন, আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। এরপর থেকে ওকে চিনে রাখবে। আমি যখন ডাকবো, ইরা তুমি বের হয়ে আসিও। কিন্তু আঙ্কেল, কি যেতে দিবে? তোমার যখন ইচ্ছে হবে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছেন আঙ্কেল?
যদি বলেন আমার রুমটাই আপনাদের দিয়ে দেব কয়েক ঘন্টার জন্য। আরে ওইসব লাগবে না, আমরা কিছুক্ষণ ঘুরে চলে আসব। ইরা, চলো তাহলে। চলো তাহলে। ওরা দুজন বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পর ওরা একটা লেকের পাড় দিয়ে হাঁটতে থাকে। চারদিকে নিস্তব্ধ কোলাহল, কোথায় কোনো শব্দ নেই, চল বললেই চলে। দুজনে একজন আরেকজনের হাত ধরে হাঁটতে থাকে। আচ্ছা একটা কথা বলো তো, সিকিউরিটি তোমাকে দেখে তো ভয় কেন পেল? তা আমি কি করে বলবো? মনে হলো তোমাকে অনেক বেশি চিনে। হয়তো প্রথমে ভূত ভেবে ভয় পেয়েছিল। আচ্ছা আমার একটা কথা বলো। সে কখন থেকে তো বলেই আসছি। ইরা এরপর কিছু বলতেই যাবে, তখনই কিছু ছেলে ওখানে আসে। বাহ, এত রাতে একটা মেয়েকে নিয়ে এভাবে হাঁটছিস, ব্যাপারটা কি? হোটেল লাগবে? কি আবল তাবল বলছেন? আমরা আবল তাবল বলছি? তোরা এভাবে ছেলে লোক নিয়ে ধরে এসছিস। বাকিটা বলার আগেই ওই ছেলেকে কয়েকটা ঘুষি মেরে দেয়। এতে বাকিরা আসে মারার জন্য, ওদেরও মারতেই থাকে। কিছুক্ষণ মার খাওয়ার পরে ওরা চলে যায়। কি দরকার ছিল ঝামেলা করার? ওরা এমনিতেই ভালো না। তুমি কি ওদের চিনো? এইদিকেই আড্ডা দেয়, সাথে আমাদের বিরক্ত করতো যখন বান্ধবীদের সাথে নিয়ে আসতাম। তাহলে ওদের তো একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। কি ভাবছো? আমাদের এখান থেকে যাওয়া দরকার। এখন তো ভালোই লাগছে। ওই ছেলেগুলো যে কোনো সময় চলে আসতে পারে এই দিকে। আরে আসবে না ওরা। চলে আসবে, তুমি চলো এখান থেকে। এই দিকটা থেকে উঠে অন্যদিকে ওরা চলে যায়। ওরা যাওয়ার পরেই ছেলেগুলো আরো কিছু লোক নিয়ে আসে, কিন্তু ওদের পেল না। শালা পালিয়ে গেছে এখান থেকে। যদি ধরতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম। ইরা আর আকাশ হাঁটতে থাকে। তখন রাত হয়ে যায় 4টা। এবার আমি ফিরে যাই। তোমাকে গেট পর্যন্ত দিয়ে আসি তাহলে। মুখটা এদিকে আনো। মুখ নিয়ে আসলে আকাশকে কয়েকটা চুমু দেয়, তারপর একটা হাসি দিয়ে ওখান থেকে চলে আসে হোস্টেলের সামনে। যাই তাহলে, তুমিও সাবধানে যেও। আচ্ছা যাও, আমিও যাচ্ছি। ওখান থেকে ফেরার সময়ে ছেলেগুলোকে ওই লেকের পাড়ে বসে থাকতে দেখে। কোনো কিছু না বলে চলে আসে, কারণ এরা এখন সংখ্যায় অনেক। তার উপর আকাশের কাছে কোনো হাতিয়ারও নেই, সেজন্য বাসায় এসে ঘুমিয়ে পড়ে সকালবেলায়। আবির, কোথায় তুই? জি ভাই বলুন। এই ঠিকানায় যাবি। যদি কিছু ছেলেকে একসাথে জড়ো হয়ে বসে থাকতে দেখিস, মানে মাফিয়ার মতো, তাহলে আমাকে ভিডিও কল দিয়ে দেখাবি। আমি ঠিক বুঝলাম না। আবিরকে সবটা বুঝিয়ে দেয়। আবির তো 5 জন লোকের সাথে 5টা পিস্তল নিয়ে বেরিয়ে পড়ে সেখানে। ওখানে এসে ভিডিও কল দিয়ে দেখাতে থাকে সবকিছু। তখন ওই ছেলেগুলোকে ও দেখতে পায় সেখানে। এরাই সে ছেলে, নিয়ে আয় এখানে। ঠিক আছে। ওদের কাছে আসে ছেলেগুলো, ও এবার খেয়াল করে এই দিকে আসতেছে। ওই কি চাস তোরা? মাথাটা দরকার ফুটবল খেলার জন্য। মাথা দিয়ে কেউ ফুটবল খেলে নাকি? কেউ না খেললেও আমি মাঝে মাঝে। তো কার মাথা লাগবে? আপাতত তোর মাথাটা আমার হলেই চলবে। তোর দেখি অনেক সাহস। আমার সাহস একটু বরাবরই বেশি। আমার সাথে দেখি 10টা আছে ছেলে। আমাদের কোমরের দিকে তাকা, তাহলে বুঝতে পারবি। ছেলেটি কোমরে তাকিয়ে পিস্তল দেখে ঢোক গিলতে থাকে, কেননা পিস্তল দেখে অনেক ভয় পেয়েছে সেজন্য। এদের নিয়ে চল এখান থেকে। ভাই আমাদের দোষ কি? তোদের কি দোষ তা আমি নিজেও জানি না। তোদের নিয়ে যেতে বলেছে, সেজন্য নিয়ে যাচ্ছি। বাকিটা উনি বুঝে নিবে। প্লিজ ভাই আমাদের ছেড়ে দিন, আমরা এমনটা করব না। এখন তো সম্ভব না, আগে চল আমার সাথে, দেখি উনি কি বলে, তারপর তো ঠিক করব বাকিটা। এই তোরা ওকে নিয়ে চল। ওদের নিয়ে আসা হলো আকাশের সামনে। দেখেই তো ওরা অবাক হয়ে সাথে ভয়ও পায়। একটা কাজ কর, এদের 2টা চোখ বন্ধ করে দে, যেন কোনো মেয়ের দিকে ওরা আর তাকাতে না পারে। বিশ্বাস করুন ভাই, আমরা আর কোনোদিন মেয়েদের দিকে তাকাবো না। প্লিজ ভাই আমাদের মাফ করে দিন, প্লিজ ভাই। ঠিক আছে, মাফ করে দিলাম। তবে যদি তোদের আবারও সেম কাজ করতে দেখেছি, তাহলে ওখানেই তোরা মারা পড়ে যাবি, কথাটা মনে রাখিস। আপনি একবার ক্ষমা করে দিলে আর কখনো এরকমটা করব না, কথা দিলাম। ঠিক আছে, যা এখন।
ওরা চলে যায়। বিকেলে আকাশ আবারও অটো চালিয়ে রফিক চৌধুরীর বাসার সামনে আসে। গেট খুলে দাও। ওই তোর সাহস তো কম না। আমার অপরাধ কি? অপরাধ তো আছে, তুই সামান্য একটা অটো ড্রাইভার হয়ে এখানে ঢুকতে চাস, সেই জন্য তোর সাহস দেখে কিছুটা অবাক হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, নয়তো গুলি করে মেরে ফেলবো। তুমি আমাকে তো চিনো না, সেই জন্য এই কথাটা বলতেছো। যদি চিনতে পারতে তাহলে বলতে না। আর যাই হোক, সেসব কথা। এখন তাহলে আমাকে ঢুকতে দিবেন না, তাই তো? ওই ছেলে, এক কথা এতবার জিজ্ঞেস করো কেন? বললাম না এখান থেকে যেতে। ঠিক আছে, আমি রফিক চৌধুরীকে নিচে আসতে বলেছি। তোর মতো একটা অটোওয়ালার কথা যেখানে আমি শুনি না, সেখানে আমার কথা তো বাদই দিলাম। ফোন বের করে রফিক চৌধুরীকে কল দেয়। কিছুক্ষণের ভিতরে রফিক চৌধুরী গেটের দিকে দৌড়ে আসে। ওনার দৌড় দেখে সিকিউরিটি আর বডিগার্ডও দৌড়াতে থাকে। গেটের সামনে আসে। তাড়াতাড়ি করে গেট খোলো। গেট খুলে দিলে আকাশ ভেতরে আসে। এতে সিকিউরিটি তো অবাক হয়। তোমাকে কিছু বললাম না? চলুন, আপনার সাথে কথা আছে। হ্যাঁ চলো, ওই দিকে যাই। ভেতরে এসে কথা বলতে থাকে। তখন আকাশ, তোমার কি দরকার রাজনীতিতে আসার? কেন? আসলে কি সমস্যা আছে? সমস্যা বলতে নেই, আবার আছেও কিছুটা। কিরকম সমস্যা? তুমি একজন মাফিয়া কিং। তোমাকে রাজনীতিতে আনা মানে জনগণ আর অন্য সব দলের লোকেরা নানাভাবে নানা কথা বলবে। এটা বলাটা স্বাভাবিক। সেজন্য বললাম, তুমি যেভাবে আছো সেভাবেই তো অনেক ভালো আছো। শুধু শুধু রাজনীতিতে এসে কোনো লাভ হবে না তোমার। ব্যাপারটা যখন বলেছেন, তখন আমি অন্য একজনকে জিজ্ঞেস করে নিব। কি জিজ্ঞেস করবে আর কাকে জিজ্ঞেস করবে? যাকেই জিজ্ঞেস করি। তাছাড়া ও যদি বলে আমাকে রাজনীতি করতে, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। কে সে? কে আবার? আমার হবু বউ। তুমি মেয়েও ঠিক করে ফেলেছ? তার বলতে। দাঁড়ান, ওকে একটা কল দেই। ঠিক আছে, দাও তাহলে। সেই জন্য ইরাকে কল দেয়। তারপর কথা বলতে থাকে। তো মূল কথা বলো, এভাবে রাজনীতিকের মতো আলাপ আমার ভালো লাগে না। আচ্ছা, আমি যদি রাজনীতিতে আসি, এতে তোমার কোনো আপত্তি আছে কি? অনেক আপত্তি। কেন? কেন কেন? তারা কি করলো? রাজনৈতিক লোককে আমি দু চোখেও দেখতে পারি না। আমি তো ভেবেছিলাম। যা ভেবেছো এর মধ্যেই থেকো, বেশি কথা বলতে বলিনি। আচ্ছা, তুমি যখন বলছো তখন আর নাই করলাম। আচ্ছা, একটু পর ক্লাসে যাব। ঠিক আছে, যাও। কল কেটে দেয়। রফিক চৌধুরী তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে আকাশ কি বলে তা জানার জন্য। সেজন্য চুপ করে আছে। কি বললো? বললো রাজনীতিতে যেন না আসি আমি। আমি তো আগেই বলেছি এখানে এসে কোনো কাজ নেই তোমার। ঠিক আছে, চলি তাহলে। আচ্ছা, যাও তাহলে। বের হয়ে আসে। রফিক চৌধুরীও একটু হাঁপ ছেড়ে বাঁচল। অটো নিয়ে আকাশ আবারও বেরিয়ে পড়ে রাস্তার দিকে। এই অটো চালানোর আরও কিছু কারণও কিন্তু আছে। সে এসব কারণ গল্পের সাথে থাকলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। সামনে যাওয়ার পরে কিছু ছেলেকে দেখতে পায়। ওরা দুটা মেয়ের সাথে বাজেভাবে আচরণ করেই যাচ্ছে, তাই ওখানে আসে। কি ভাই, সমস্যা কি তোমাদের? আমাদের তো কোনো সমস্যা নেই। তোর যদি সমস্যা থাকে তাহলে তুই চলে যা এখান থেকে। কিন্তু একা যাওয়ার জন্য তো আসিনি আমি। মানে কি? তোরা এখান থেকে যাবি এখন? যদি না যাই তখন কি করবি? তোদের এক এক করে মারবো আমি। এই অটো ড্রাইভার বলে কি ও নাকি আমাদের মারবে? কেন? তোদের কি কোনোভাবে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে কি? উল্টো এখান থেকে তোকে এভাবে মারবো আমরা, তুই নিজেও নিজের চেহারা ভুলে যাবে। ও তাই নাকি? তোরা এত কিছু পারবি করতে? পারবো তো। তাহলে চল আমরা একটু মারামারি করি। তোর তো কয়েকটা দিন মারামারি করিসনি, ওকে দিয়ে সেটা করে নে তাহলে। এরপর ওরা আসে মারামারি করার জন্য। একে একে ওরা মারতে আসে, কিন্তু ওরা পেরে ওঠে না আকাশের সাথে। সেজন্য অনেক মার খায়। মার খেয়ে ওরা পড়ে যায়। তা তোদের হয়েছে নাকি আরো মারতে হবে? প্লিজ ভাই, আমাদের ছেড়ে দাও প্লিজ ভাই। ঠিক আছে, ছেড়ে দিলাম। তবে এরপর থেকে যেন তোদের এই দিকের আশেপাশেও না দেখি আমি। পাবেন না আর আমাদের মারবেন না। ঠিক আছে, যা তাহলে এখান থেকে।
ওরা চলে যায়। কিছুক্ষণ পরে ওখান থেকে অটো নিয়ে চলে আসে। বিকালের দিকে জাফর ওর লোকদের সাথে বসে বসে আলাপ করছে। তখন এখন কি করবেন বস? আর কিছু মাল একে বসের জন্য পাঠাতে হবে। বস, ওনাকে মাল দিলে আমরা চলবো কি করে? উনি হচ্ছে এই দেশের মাফিয়া কিং। ওনার সাথে আমরা ফেরে উঠব না। ওনার ক্ষমতা না থাকলে তো আমরা কোনো কিছুই করতে পারবো না। এখন তাহলে কি করবেন? কি করব? ওটাই একমাত্র এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যা করার ভেবেচিন্তে করতে হবে। কি করা যায় বলতো? আপনি বরং একে থেকে আলাদা হয়ে যান। তোর কি মাথা ঠিক আছে? ওনার থেকে যদি আলাদা হয়ে যায় আমি, তাহলে উনি কি আমাকে বাঁচিয়ে রাখবে? ওনাদেরকে এই ব্যাপারে তেমন কিছুই জানতে দেয়া চলবে না। এটা ঠিক বলেছিস। ওনাকে কোনো কিছু জানতে না দিয়ে আমরা আমাদের মতো করে যাব। জি বস, এটাই ভালো হবে। যদি উনি জিজ্ঞাসা করে বলবো এখন আর আগের মতো কোনো কিছুই নেই। যদি ধরা পড়ে যাই তাহলে জানি না শেষ রক্ষে আর হবে কিনা। ঠিক আছে বস, তবে আমাদের সব কিছু সাবধানে করতে হবে। তাহলে চলুন এখন মালগুলো নিয়ে আসি। এরা মাল আনতে চলে যায়। তো এখন দেখি অন্যদিকে কি করা যায়। কিছুক্ষণ পরে আবির, আবির, জি ভাই, বলেন। জাফরের তো আজকে মাল আসার কথা ছিল। হ্যাঁ, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। তা আমাদেরগুলো কবে পাঠাবে? এই তো আজকে নামলে কালকে পাঠাবে। তাহলে একটা কাজ করো, কি কাজ বলেন? এখন যাও ওদের আস্তানায়, ওখান থেকে অস্ত্রগুলো নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি তাহলে। সাথে করে 2-3 জন নিয়ে যাও। ঠিক আছে। কিছুক্ষণ পরে আবির লোকজন নিয়ে চলে আসে ওখান থেকে জাফরের এখানে। আরে আপনারা? ভাই পাঠালো? কিন্তু আজকে তো মাত্র মালগুলো নামিয়ে গোডাউনে এনে রাখলাম। আপনাদের তো কাল পাঠানোর কথা। জানি আমরা, কিন্তু ভাই বলল আজকে নিয়ে আসার জন্য। ভাই যখন বলেছে তখন তো আসতেই হবে। দাঁড়ান, আমি সব কিছু নিয়ে আসতেছি। ঠিক আছে, ওদের কাছে দিয়ে দিও, আমি বাইরে আছি। ঠিক আছে, যান আপনি। কিছুক্ষণ পরে কিছু মালামাল দিয়ে দেয় ওদের কাছে। ওরা সেগুলো নিয়ে চলে আসে ওখান থেকে। তখন দেখেছেন ভাই কি হলো এটা? আসতে না আসতেই ওরা এসে নিয়ে গেল সব কিছু। সেটাই তো দেখতেছি, কিন্তু বস এখন কি করবেন ভাবছেন? ভাবছি এবার একা যা করার করব। এইটাই ভালো হবে। কিন্তু তার জন্য আগে অনেকের সাপোর্ট লাগবে। 4 ফুট কেন লাগবে? নয়তো আমরা তো একা একা এত কিছু পারবো না ঠিক করতে। তাহলে বস কি করা যায়? তুই আরো 3-4টা মাফিয়ার লোকের সাথে কথা বলে দেখো। আচ্ছা, আমি তাদের নিয়ে আসতেছি। ঠিক আছে। কিছুক্ষণ পরে জাফর আরো কিছু লোকের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওদের সাথে বাকি কথাগুলো শেষ করে নেয়। একটু পরে কি বুঝলি? বস, এরা তো অনেকটা ভূত স্বভাবের। ভীতু হলেই তো ভালো, তাহলে আমি ওদের উপরে রাজত্ব করব। এটাই কিন্তু ঠিক বলেছেন আপনি। এখন কি করা যায়? ওদের আমার দলে রেখে আগে সবটা বুঝিয়ে দিই। ওদের তো নিজেদেরই আস্তানা আছে। তাহলে আর কি করব? আরেকটা কাজ করা যেতে পারে। কি কাজ? আমরা বরং ওদের আস্তানাগুলো দেখে আসি। ওদের আস্তানা দেখে আমাদের কি কাজ? তাহলে তো বলতে পারবো কার কত ক্ষমতা আছে। কথাটা কিন্তু ঠিক বলেছিস। তাহলে বস কালকেই না হয় যাব। ঠিক আছে। পরের দিন জাফর সবগুলো লোকের আস্তানাগুলো এক এক করে দেখে আসতে থাকে। তখন ওদের অনেক ভালোও লাগে ওদের আস্তানাগুলো। তোমাদের আস্তানাগুলো আমার অনেক ভালো লেগেছে। আশা করি তোমরা এই সব কিছু ধরে রাখতে পারবে। কাল থেকে তোমাদের যা কিছু লাগবে সব কিছু আমি তোমাদের দেব। জি বস, তাহলে তো আর কোনো কথাই নেই। কি বলেন আপনারা? অন্য সব মাফিয়ার লোকেরাও সাড়া দেয় কথাগুলোর মধ্যে। জাফরও খুশি হয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে বস, একটা কথা কানে এসেছে। কি কথা? জাফর নতুন করে 4-5 জন মাফিয়ার লোকের সাথে কি নিয়ে যেন আলোচনা করেছিল। কি রকম আলোচনা? ও নাকি আলাদা দল গঠন করতে চায় ওদের নিয়ে। এতে তো ভালো। কিভাবে ভালো? ওর আন্ডারে যারা কাজ করবে তারা তো আমার আন্ডারেও চলে আসবে। সেটা কিভাবে?
জাফর তো আমার হয়ে কাজ করে। হ্যাঁ করে, কিন্তু এতে যখন জাফর আমার হয়ে কাজ করে তখন ওর আন্ডারে যারাই কাজ করে না কেন ওরা তো আমার লোক হয়ে যাবে। কিন্তু এখানে ব্যাপারটা অন্য কিছু। আমারও একটু খটকা লাগতেছে। ও আমাকে কোনো কিছু না জানিয়ে এরকম ভাবে দল গঠন করেছে। আমার তো মনে হয় এর ভিতরে কোনো না কোনো কিছু অবশ্যই আছে বস। খোঁজ খবর নিতে থাক। জি বস, তা তো নিবই। আবিরও খোঁজ নেওয়া শুরু করে দেয় কিছুক্ষণ পরে। আবির, আমি একটু বের হলাম। কোথায় যাবেন? কাজ আছে কিছুটা। ওদের উপরে নজর কিন্তু অবশ্যই রাখবে। সেটা আমি ঠিকই রেখেছি, আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। বের হয়ে চলে আসে ওখান থেকে রফিক চৌধুরীর বাসায়। কি ব্যাপার আকাশ, কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা না। ইদানিং আমার অস্ত্রের উপরে কাদের যেন নজর পড়েছে। কি বলো, পুলিশ তো কোনো কিছুই করছে না। তাছাড়া তোমার ভয়ে তো কেউ কিছু বলার সাহসও পাচ্ছে না। সে কথা আমি জানি, কিন্তু কয়েকটা দিন ধরে আমার মনে হচ্ছে কেউ এরকমটা করতেছে। তুমি খোঁজ নিয়ে দেখো কারা সে ব্যক্তি। সেটা তো আমি নিবই, তবে যদি পুলিশ বা অন্য কিছু এর মধ্যে থাকে তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে সমস্যা নেই, তুমি খোঁজ নিয়ে আগে দেখো কে হয়। ঠিক আছে, চলি তাহলে। ওখান থেকে বের হয়ে আসে 2 দিন পরে। বস বস, আমাদের যে গোডাউনে মাল রাখতাম ওখান থেকে কিছু মাল কেউ নিয়ে গেছে। ওখানে তো সিসিটিভি ছিল, তা ওটার ফুটেজ নিয়ে আসো। ওই ফোন ড্রাইভে রাখা আছে। তাহলে দেখা শুরু করি আমি। জি বস। ভিডিও দেখে আকাশ আবির ওরা দুজনে অবাক হয়। কেন অবাক হয় তা আপনারাও পরে জানতে পারবেন। এখন চলুন এরপর কি হয় তা আমরা জেনে আসি। তাই করুন। তাহলে বস, এখন কি করবেন ভাবছেন? আমিও দেখি কতদূর এরা যেতে পারে। কিন্তু এভাবে ওদের সুযোগ দেওয়াটা কি ঠিক হচ্ছে? সুযোগ দেই, একটা কাজ করো। কি কাজ বলেন? ওই গোডাউন থেকে আসল অস্ত্রগুলো সরিয়ে নিয়ে নকল অস্ত্র রাখার ব্যবস্থা করো। কিন্তু নকল পাবো কোথায়? আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমি তাহলে বাকি দিকটা দেখতেছি। 3 দিন পরে আকাশ আসলো সবগুলো অস্ত্র সরিয়ে নিয়ে ওখানে নকল সব অস্ত্র রেখে দেয়। যারা চুরি করতে এসেছিল ওরা ওইগুলো নিয়ে চলে যায়। বস, এতে আমাদের লাভ কি? লাভ তো কিছুটা আছে। কিরকম লাভ? যারা অস্ত্রগুলো নিয়ে গেছে তারা মনে করবে আমাদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই, সেজন্য ওরা একটা হামলার প্রস্তুতি নেবে। হামলা করলে তো বিপদ। নকল অস্ত্র দিয়ে হামলা করলে কোনো লাভই হবে না, বুঝেছিস? এখন বুঝতে পেরেছি। ঠিক তাই হলো। কেউ একজন অস্ত্রগুলো একের পর এক সরাতে থাকে। এভাবে 5 দিন পার হয়ে যায়। পুরো গোডাউন এখন অনেকটা খালি হয়ে যায়। ভাই, গোডাউন তো এখন খালির দিকে। তাহলে দেখবে 2-3 দিনের ভিতরে হামলা হবে। আমরা যখন সবটা জানি তখন নিজেরাই তো চাইলে হামলা করতে পারি। ওদের বুঝতে দেওয়া যাবে না। ওরা যখন আসবে তখনই ব্যবস্থা নিব। ঠিক আছে, কিন্তু ওরা যা করেছে তার জন্য ওদের কিন্তু কাউকে বাঁচিয়ে রাখা চলবে না। চিন্তা করো না, ওদের কাউকে বাঁচিয়ে রাখবো না। রাতের বেলায় ইরা আবার দেখা করার জন্য আকাশকে কল দেয়। সেজন্য আবারও বরাবরের মতো আসে। কি ব্যাপার, এবার 5 দিন পরে দেখা করতে চাইলে? অনেক দিন হলো দেখা হলো না, সেজন্য ভাবলাম দেখা করি। চলো এদিকে যাই। ঠিক আছে, চলো। ওরা আবারও সে লেকের পাড়ে যায়। ওই রাতের এবার ছেলে নয় বরং কিছু পুলিশ ওদের কাছে আসে। কি ব্যাপার, এত রাতে তোমরা এখানে কেন? এই তো একটু হাঁটতে বের হলাম। সাথে মেয়েটা কে? আমার গার্লফ্রেন্ড হয়। তাহলে হোটেলে না নিয়ে এভাবে লেকে এনে পরিবেশ নষ্ট করার কোনো দরকার ছিল কি? দেখুন অফিসার, আপনি কিন্তু কথাবার্তা ঠিকভাবে বলবেন। এখন কি তোর কাছ থেকে আমাকে কথাবার্তা শিখতে হবে? হবে, নয়তো এর পরিণাম ভালো হবে না। তুই কে রে, আমাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি তোর সাথে এমন কি কি করতে পারি? তুই কি জানিস আমি তোর সাথে কি কি করতে পারি? তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? ধরে নে তেমনই কিছু। চল তোদের আগে থানায় নিয়ে যাই, তারপর এমন ভাবে মারবো যে তুই সারা জীবন মনে রাখবি।
কোন অপরাধে নিয়ে যাবেন? এত প্রশ্নের উত্তর তো আমি তোকে দিব না। এই, ওই ছেলেটাকে গাড়িতে তোলো। ইরা, তুমি তাহলে হোস্টেলে চলে যাও। ও কোথাও যাবে না। মানে ঠিক বুঝলাম না। আমি তো আপনার সাথে থানায় যাব। তো কি হয়েছে? তাহলে ওকে তো হোস্টেলে ফিরে যেতে হবে। ওকে তো হোস্টেল যেতে দিব না। কেন কেন? কারণ ও আমার সাথে যাবে। তোর সাথে যাবে মানে? তুই যে এখানে কেন এসেছিস তা আমি জানি। সেই জন্য তুই যাবি জেলে, আর ওর সাথে যা করার জন্য এসেছিস সেটা আমি না হয় করব। কথাটা শুনে ইরার চোখে পানি আসার আগেই একটা গুলির শব্দ হলো। গুলি কার লেগেছে এটাই ওরা বুঝতে পারছে না। কেউই এই দিকে তাকাচ্ছে, আবার কেউ অন্য দিকে তাকাচ্ছে। তখন পুলিশ অফিসার নিচে পড়ে যায়। এতে বাকি পুলিশ দৌড়ে এসে গাড়িতে তুলে ততক্ষণে আকাশ ইরাকে নিয়ে চলে আসে এখান থেকে। পুলিশ অফিসারকে নিয়ে চলে আসে হসপিটাল। অপারেশন করে বের হয়। দেখুন, ওনাকে গুলি করার কারণে ওনার মেশিন বাদ হয়ে গেছে। এক কথায় বইয়ের ডিউটি ওনার পক্ষে করা সম্ভব না। এই বলে চলে যায়। কিছুটা সময় পরে এই কথাটা যখন পুলিশ অফিসার জানতে পারে তখন যেভাবে হোক খোঁজ নিয়ে দেখ ওরা কারা আর কোথায় থাকে ওরা। বাকিরা খুঁজতে থাকে। অন্যদিকে আকাশ অনেক আগেই ইরাকে হোস্টেলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসে। এসে কল দেয়। তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে না আমাদের। ওরা তো পুলিশ ছিল, যদি আমাদের কোনো ক্ষতি করে ফেলে। বললাম তো, এই নিয়ে কোনো টেনশন করো না। আর 1 মাস পর আমি বাড়ি চলে আসবো। কেন কেন? 2 দিন পর পরীক্ষা, সেজন্য রাতে দেখা করতে বলেছি তোমার সাথে সবটা বলার জন্য। কিন্তু তা তো আর পারলাম কই। ঠিক আছে, সাবধানে থাকিও তুমি। আমি কিন্তু তেমন একটা যোগাযোগ করতে পারবো না। সমস্যা নেই, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই আমাকে মেসেজ বা কল দিও। ঠিক আছে। এইদিকে ইরা পরীক্ষার কারণে ব্যস্ত থাকবে 1 মাস। এই 1 মাসে শুধু মারামারি দিয়ে শুরু হবে পরের দিন। আবির, পরিস্থিতি কিন্তু খারাপ হতে যাবে। চারদিকে কড়া নজর রাখতে বলবি। যে রাস্তা দিয়ে আসার কথা সেই সব রাস্তায় পাহারা দিতে হবে। সে নিয়ে টেনশন করবেন না, আমাদের এই আস্তানায় 2টা গেট দিয়ে আসা যায়। আমি একটা গেটে 100 করে লোক নিয়োগ দিয়েছি, আর বাকিরা এখানে থাকবে আমাদের সাথে। কাজ তো ভালো করেছো, কিন্তু কি? 100 জন একসাথে না রেখে আলাদাভাবে রাখাটা ভালো হবে। ওটা কি রকম? মূল গেটের সাথে 25 জন থাকবে, ওদের থেকে ঠিক 50 ফুট দূরে আরো 25 জন, আবার ঠিক আরো। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কিন্তু কি কাজ হবে? হবে অনেক বেশি। সেটা কি রকম? যদি প্রথমে যারা আছে ওরা যদি ফেল করে তাহলে পরের 25 জন দেখবে। এরপর তারাও ফেল করলে বাকি 25 জন, এক কথায় 100 জন তো একসাথে ফেল করবে না। সত্যি অনেক সুন্দর একটা সমাধান দিলেন। তাহলে এরকম ভাবে সবাইকে বলে দাও। ঠিক আছে। পরে আবির সবাইকে বুঝিয়ে দিতে থাকে। সবাইও বুঝে নেয় সবটা। পরের সকাল বেলায় আমরা সন্ধ্যের পরে আক্রমণ করব। সন্ধ্যার পরে কেন? দিনের বেলায় কি পারবো ওদের সাথে? কিন্তু সন্ধ্যাবেলায় তো আমরা নিজেরাই কিছু দেখব না, তখন গুলি করব কি করে? তাহলে দুপুরের দিকে আক্রমণ করব। ঠিক আছে বস, কিন্তু কতজন লোক নিয়ে যাব? 300 লোক নিয়ে আক্রমণ করব। ঠিক আছে বস। এবার তো কিছুটা বুঝতে পেরেছেন। আসলে জাফরই এতগুলো দিন ধরে আকাশের গোডাউন থেকে অস্ত্রগুলো সরিয়েছে, কিন্তু জাফর এটাই জানে না ওখানে যা চুরি করেছে তার মধ্যে 4 ভাগের 3 ভাগই হচ্ছে নকল অস্ত্র, যার মধ্যে নকল বুলেট ছিল। পরের দিন দুপুরবেলায় সবাই রেডি তো? জি বস, সবাই রেডি আছে। ও রাস্তানায় 2টা গেট আছে, আমরা 150 জন করে 2টা গেট দিয়ে আক্রমণ করব। আমি কামানও নিয়েছি, গেট যদি আটকানো থাকে যেন কামান মেরে তা উড়িয়ে দিতে পারি। এটা একদম ঠিক কাজ করেছিস, চল তাহলে। এরা তো দলবল নিয়ে গাড়ি করে বের হয়। ওইদিকে আকাশ এই খবরটা পেয়ে যায়। কেন না জাফরের আস্তানার কাছে আকাশ ওর লোক রেখেছিল, যেন খবরটা দিতে পারে সেজন্যই। ওরা
আসতে আর 15 মিনিট লাগবে। একটা কাজ করো, ল্যান্ডমাইনগুলো ঠিক আছে তো? জি ভাই, ঠিক আছে। আকাশ খবরটা আবিরকেও জানিয়ে দেয়, কেননা আবির আর আকাশ দুজনেই আলাদা গেটে আছে। কিছুক্ষণ পরে গাড়ির শব্দ আসে। কিছুটা দূরে আসার পরে 2 থেকে 3টা গাড়ি ধ্বংস হয়ে যায় ল্যান্ড মাইন করে কারণে। বস এখন কি করব? রকেটগুলো ছেড়ে দে। জাফরের লোকেরা রকেট ছেড়ে দেয়, এতে দরজা নষ্ট হয়ে যায়। ল্যান্ড মাইন না থাকার ওরা সামনের দিকে এগোতে থাকে আস্তে আস্তে করে। এতে 2 দলের সাথে লড়াই চলতে থাকে। এরা কিভাবে জানলো আমরা যে আক্রমণ করব? বস উনি তো এমনি এমনি মাফিয়া কিং হয়নি, সব খোঁজখবর উনি জানেন। আমার তো মনে হচ্ছে আমরা যে আক্রমণ করব এই কথাটাও উনি জানতো। কিন্তু জানলো কি করে? আগে তো এত সিকিউরিটি এখানে ছিল না। বস যদি বেঁচে থাকে তাহলে জিজ্ঞাসা করে নিব। ফালতু কথা বন্ধ করে এখন তাড়াতাড়ি করে লড়াই কর। এই দিকের এরকম অবস্থা হলো, অন্যদিকে না জানি কি একটা অবস্থা হয়ে আছে। এত কথা না বলে আক্রমণ কর। বস এই বন্দুক দিয়ে তো গুলি বের হয়, কিন্তু সেগুলো তো 10 ফুট দূরেও যাচ্ছে না। কি বলিস এইগুলো? আপনি নিজে একবার দেখুন। জাফর চেক করে দেখে যতগুলো গুলি আছে সবগুলো হালকা ওজনের সাথে বুলেটগুলো হালকা। তাহলে কি ওরা আগে থেকেই জানতো আমরা যে এইগুলো চুরি করেছি? তা আর বলতে, এবার তো জানেন মারা যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই আমাদের। কেন যে তোর কথা না শুনে এই কাজটা করতে গেলাম? ওনারা যদি আমাদের প্ল্যান না জানতো তাহলে তো মনে হয় আমরা সাকসেস হতাম। সবচেয়ে বড় কথা হলো গুলিগুলো তো একদম নকল। সবকিছু ওরা আগে থেকেই জানতো, সেই জন্য আমাদের সাথে এরকমটা করেছে। এখন তো মারা যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। তাড়াতাড়ি করে ফালাতে হবে এখান থেকে। জি বস, চলুন তাহলে। ওরা ফালাতে যাবে ও তখন আকাশ ওদের ধরে ফেলে। আরে পালাচ্ছিস কোথায় তুই? কই ভাই, পালাচ্ছি না তো। তুই তো ভালোই একটা প্ল্যান করেছিস। করেছে তো ছিলাম, কিন্তু এখন লাভ কি হলো বলেন? সেটাই। কাজটা করার আগে যদি ভেবে দেখতি তাহলে অনেক ভালো হতো। এখন তো কিছু আর বাকি রইল না। প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। তোর কি মনে হয় তুই যা করেছিস তার জন্য তোকে ছেড়ে দেওয়া কি যায়? প্লিজ ভাই আমাকে মারবেন না। আকাশ তো কোনো কথা আর শোনেনি, ওখানে জাফরকে মেরে ফেলে। জাফরের সাথে ওর বাকি লোকজনকেও মেরে ফেলে। একটু পরেই জাফরের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে কথা বলতে থাকে। দেখ ভাই, তোদের মতো এরকম অনেকে আমাকে ধমক দেয়। কেউ কিছু করতে পারেনি আজ পর্যন্ত আমাকে, সেজন্য সব বলে কোনো কাজ নেই তোর। তুই কি আমাকে চিনিস না? তুই নিজেও আমাকে চিনিস না, সেজন্য এই কথা বলে আর কোনো কাজ নেই, বুঝতে পারলি? ফোন রাখ। এইদিকে পুরো আস্তানার সবগুলো লাশ একসাথে মাটিতে পুঁতে দেয়। 2 দিন পরে বিষয়টা জানাজানি হয়ে যায়। সেই জন্য রফিক চৌধুরী আকাশকে ডেকে পাঠায়। আকাশ, এইসব কি শুনছি আমি? পুরো কাহিনী যদি না বলেন তাহলে বুঝবো কি করে? জাফর তোমার আস্তানায় হামলা করেছিল, তুমি ওকে তো মেরেছো, সাথে ওর লোকদেরকেও। তাহলে কি ওদের বাঁচিয়ে রাখতে বলতেছেন? আমি এরকমটা কিন্তু বলিনি তোমায়। এছাড়া আর কি বলবো? আমার উপরে হামলা করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? আচ্ছা, এ নিয়ে ঝামেলা হতে পারে, অনেক বড় সড়ক হবে। সেটা আপনি ঠিক করবেন। আমি কিভাবে? তাহলে চিন্তা করতে হবে না আপনার, বিষয়টা আমার উপরই ছেড়ে দেন। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো। চলি তাহলে। এর ভিতরে 10 দিন পরে ডেভিল আকাশের সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে নেয়। কিছুক্ষণ পরে আবির, আবির। জি ভাই, বলেন। ডেভিল আমাদের উপরে অ্যাটাক করতে পারে, সেজন্য তোরা রেডি হয়ে থাকিস, কোনোভাবে যেন ওরা অ্যাটাক করতে না পারে। জি ভাই, কোনো চিন্তা করবেন না, আগের মতোই সব কিছু সেট করে রেখেছি। এভাবে আরো 10 দিন কেটে যায়। ইরার পরীক্ষাও শেষের দিকে। তখন আমি 5 দিন পর বাড়িতে যাব, তখন তোমাকে কল করে তুমি চলে আসো। তোমার বাড়িতে আমার কি কাজ?
বাবা মার সাথে তোমার পরিচয় আর কথা বলিয়ে দিব, যেন আমাদের বিয়েটা হয়ে যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলে আসবো আমি। এই বলে কল কেটে দেয়। অন্যদিকে আকাশ আর জেবিলের মধ্যে একটা লড়াই হবে, যে লড়াইয়ের পরে ইরা আর আকাশের মিল হওয়ার মধ্যে রফিক চৌধুরী বাধা দিয়েও কোনো কাজ হবে কিনা সেটা আপনারা সামনেই জানতে পারবেন 3 দিন পরে। তোরা তাহলে সবকিছু গাড়িতে উঠিয়ে নে, আমরা আজকে ওদের উপরে আক্রমণ করব। জি বস। এবার এরাও আসে আক্রমণ করার জন্য, তবে এরা কিন্তু অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসে। তা দেখার পরে ওদের কাছে সব অস্ত্র, এইগুলো যদি ওরা এখানে মারে তাহলে তো এক একটা বারে 10-15 জন করে মারা যাবে। কিছুতেই তা করতে দেওয়া যাবে না। এইগুলো 150 ফুটের বেশি যায় না, সেজন্য সে হিসেব করে আমাদের লড়াই করতে হবে। বুঝতে পেরেছি আমি। তাহলে বেরিয়ে পড়ো এখন। এরাও সব দিক দিয়ে আক্রমণ করতে থাকে। দুই পক্ষের লোকই ভালো আক্রমণ করতে থাকে। একে একে দুই দলেরই লোকজন মারা যেতে থাকে। বস, ওরা তো আমাদের মতোই শক্তিশালী। তো কি হয়েছে, তাড়াতাড়ি করে আক্রমণ কর ওদের উপরে। এরা এবার এক এক করে কামান নিয়ে মারতে থাকে। পাল্টাভাবে আকাশের লোকেরাও কামান দিয়ে হামলা করে। দুই দলেরই ভালোভাবে লড়াই চলতে থাকে। কিছুক্ষণ পরে আমাদের তো আর 20-30 জন লোকই বেঁচে আছে। ওদেরও তো 10-15 জন হবে। কোনো মতেই যুদ্ধ থামানো যাবে না। ওদের কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমাদের লোকজন কত আছে। ঠিক আছে। 10 মিনিট পরে আবির আকাশ দুইজনই বন্দুক তাক করে জেবিলের দিকে। ওদের দুই দলেরই সব লোক মারা যায়। এক কথায় পুরো জায়গায় এখন লাশ ছাড়া কিছুই নেই। এবার কোথায় পালাবি? আমাকে যেতে দে। তুই আমার সবকিছু ধ্বংস করে দিয়েছিস, তোকে এত সহজে যেতে দেই কি করে বল? আমাকে এবারের মতো মাফ করে দিন, আর জীবনেও আসবো না এখানে। বেঁচে থাকলে তো আসবি। এই বলে ডেভিলকেও মেরে ফেলে। পরের মিশন কি হবে? এরপর আর কোনো মিশন নেই। অনেক লোককে আমরা হারিয়েছি, আর হারাতে চাই না। আজকের পর থেকে তুই তোর মতো করে জীবনটা গুছিয়ে নে। এই নে 150 কোটির চেক। জীবনটাকে নতুন করে সাজিয়ে নিস। এখান থেকে 50 কোটি এদের পরিবারের জন্য, বাকিটা তোর জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আবির চলে যায়। আকাশ ওর বাসায় এসে একটু ফ্রেশ হয়ে ঘুমায়। পরের দিন সকালে ইরার কলে আকাশের ঘুম ভাঙে। আমি রাস্তার সামনে আছি, তাড়াতাড়ি আসো। কি করার অটো নিয়ে রাস্তার কাছে আসে। ওখানে এসে ইরাকে উঠায় অটোতে। কিছুক্ষণের মধ্যেই ইরার দেখানো রাস্তা অনুযায়ী আকাশ রফিক চৌধুরীর বাসার ভেতরে চলে আসে। এখানে কেন? ভেতরে আসো বলতেছি। ভেতরে নিয়ে রফিক চৌধুরী আর ইরা ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। রফিক চৌধুরী আর আকাশ তো দুজনকে দেখেই অবাক, বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ইরা, এইসব কি? তোমার বাবা যে প্রধানমন্ত্রী তা তো আগে বলনি। ইরা, তুই যে ওই ছেলেকে ভালোবাসিস তা তো আগে বলিসনি। এটা সারপ্রাইজ ছিল, এখন বলো, তোমাদের কোনো আপত্তি নেই তো? আমি ওর সাথে আলাদা একটু কথা বলতে চাই। ঠিক আছে, বলো। আকাশ আর রফিক চৌধুরী আলাদা রুমে আসে। আকাশ, তুমি আমার ওই মেয়েকে? আমি আজকেই জানতে পারলাম ইরা আপনার মেয়ে। তাছাড়া ইরা আমার বর্তমান কাজটা জানে না। দেখো, ইরা যখন তোমাকে পছন্দ করেছে তখন আমি শত বললেও লাভ হবে না। এমনিতেও আমাদের সাথে কম থাকে, ওর কথা না রাখলে আবার ও চলে যাবে। তারপরও তোমাকে ফিরিয়ে দিয়েও নিজের জীবন আমি মৃত্যুর মুখে দিতে পারি না। তাহলে আপনি রাজি? রাজি না হয়ে আর তো কোনো উপায় নেই। নিচে নেমে রফিক চৌধুরী ওনার সিদ্ধান্ত জানিয়ে দেয় সবাইকে। সত্যি বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তবে বিয়ের পর আকাশ আমার সাথে এই বাড়িতেই থাকবে। তোর যেমনটা ইচ্ছে। তাহলে দেখলে তো আকাশ, আমার বাবা কত ভালো, তোমাকে কত সহজে মেনে নিল। কতটা সহজে মেনে নিল তা একমাত্র আমি জানি। তাহলে তোমাদের বিয়ের আয়োজন করি আমি। হ্যাঁ বাবা, তাই করো। তাহলে বন্ধুরা,
এদের তো বিয়ের আয়োজন হতেই থাকে। আপনারাও দেখলেন তো কিভাবে মাফিয়া কিং হওয়াতে দুই দিক দিয়ে লাভ হলো। তবে ইরাকে আর আকাশের মাফিয়া পরিচয় জানালাম না, কেননা আকাশের মাফিয়ার সব কিছুই শেষ। সেই জন্য সেই পরিচয় না দিয়ে অটো চালকের পরিচয় ওদের মিল করিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমাপ্ত।